হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রিয়াদ মাহবুব। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমাদের অফিস প্রোগ্রামের সেকেন্ড টিউটোরিয়াল। সো আজকে টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা দেখিয়ে দেব সেটা হচ্ছে আমরা টোটালি এমএস এক্সেলের উপর ক্লাসটা কমপ্লিট করব। সো আজকের পুরো সেশনে আমি আপনাদেরকে যে বিষয়টা দেখিয়ে দেব সেটা হচ্ছে এক্সেল আমরা সফটওয়্যার কিভাবে ব্যবহার করব এবং এক্সেল আমরা জানি অনেক ইম্পর্টেন্ট একটা সফটওয়্যার, বিশেষ করে অফিস প্রোগ্রামে অফিসিয়ালি যখন আমরা কাজ করতে যাই। হ্যাঁ, বিশেষ করে কর্পোরেট অফিস, জব হোল্ডার বলেন আপনি, প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরে বলেন, সব ক্ষেত্রে কিন্তু এমএস এক্সেল এর প্রয়োজনীয়তা অনেক বেশি। সো এক্ষেত্রে আমি আপনাদেরকে যে বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা যারা একদমই বিগিনার আছি তারা অনেক সময় মাইক্রোসফট এক্সেলটা কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে ইউটিলাইজ করতে হয়, বা কিভাবে আপনার কিছু বেসিক ফাংশন আছে, এই বিষয়গুলো আমরা অনেকেই অজানা আছি। তো তাদের জন্য আর কি আমার এই টিউটোরিয়ালটা। সো আশা করি আমার এই টিউটোরিয়াল থেকে আপনারা ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন। ওকে, সো চলুন আমরা তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আমাদের প্রাথমিক স্টেপ থেকে। আজকের যে বিষয়টা আমরা দেখাবো সেটা হচ্ছে আমরা প্রথমত একটু ইন্টারফেস নিয়ে পরিচিত হই। ইন্টারফেস কোন অংশের নাম কি বলা হয় সে বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো। পরবর্তীতে আমি একটু ক্যালকুলেশনের বিষয়টা যাব। ওকে, সো আমরা ইন্টারফেস বলতে আমি যেহেতু অফিস 2013 ইউজ করতেছি, সো এটা ইন্টারফেস দেখতে অনেকটা এরকম হবে। আর এই ইন্টারফেসের কোন অংশের নাম কি সেটা বিষয়টা আমি একটু বলে দেই। তো শুরুতে আমরা একটু উপরে আসি। এই যে বুক 1 লেখা আছে এই মুহূর্তে এক্সেল, এটাকে আমরা টাইটেল বার বলে থাকি। সো এই টাইটেল বারের কাজটা হচ্ছে যে আমি যেই বুকটা আছে, আমার যে বুক শিটটা আছে, হ্যাঁ, আমার যে ফাইল নেমটা আছে, ফাইল নেমটা এই মুহূর্তে বুক 1 আছে। সো বুক বলতে আমরা সাধারণত বলতে পারি যে যদি আমরা রিয়েল লাইফ থেকে এক্সাম্পলটা দেই, তাহলে রিয়েল লাইফের ক্ষেত্রে আমরা যেটা জানি যে আমরা বুক বলতে যার ভিতরে অনেকগুলো পৃষ্ঠা থাকে সেটা আমরা বুঝে থাকি। সো অন কাইন্ড অফ এক্সেল শিট বা এক্সেল ফাইলকে আপনি বুক বলতে পারেন, কেননা যে আমরা একটা এক্সেল ফাইলের ভিতরে আমরা অনেকগুলো শিট জমা করে রাখতে পারি বা অনেকগুলো শিট নিয়ে আমরা কাজ করতে পারি, সেই ক্ষেত্রে আমরা এটাকে বুক বলা হয়। ঠিক আছে? ওকে, সো এই মুহূর্তে ডিফল্ট অবস্থায় একটা শীট থাকবে, আপনি চাইলে আপনার প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে আরও শীটগুলো বাড়াতে পারেন। হ্যাঁ, সো আমি এখানে বুক 1 লেখা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টাইটেল বার। এই মুহূর্তে যদি আমি সেভ করে দিই তাহলে যে নামটা সেভ করব ওই নামে ফাইল নামটা এখানে শো করবে। এরপর ডান পাশে একদমই আছে আমাদের কিছু বিষয় আছে, যেমন কন্ট্রোল বক্স আছে এই তিনটাকে। হ্যাঁ, এই পাশে আছে এটা আমাদের হাইট এবং শো করার জন্য, যেমনটা আমরা এখানে যে টুলসগুলো দেখতে পাচ্ছি অনেক সময় এখানে হাইড করা থাকে। হ্যাঁ, অটো হাইড যদি দেওয়া থাকে তাহলে অটো হাইড হয়ে যায়। সো আমরা প্রাথমিক অবস্থায় অনেক সময় কাজ করতে গিয়ে প্রবলেমটা ফেস করি যে টুলসগুলো আমরা খুঁজে পাই না। তো টুলসগুলো নিয়ে আসার জন্য আমাকে এখানে এসে জাস্ট শো ট্যাব, যদি আমরা এটা ওপেন করি তাহলে শুধুমাত্র ট্যাব দেখতে পারবো। আর যদি এখান থেকে আমরা শো ট্যাব অ্যান্ড কমান্ড, অর্থাৎ সেই সাথে কমান্ডগুলোও দেখতে চাই, তাহলে আমরা এটা ইউজ করব। তাহলে আমরা যেটা পেয়ে গেলাম যে আমরা ট্যাব এবং কমান্ড আমরা দুইটি পেয়ে গেলাম। ওকে, সো এটা হলো মূল বিষয়। আর এখানে আমরা কিছু ফাংশনালিটি আছে, যেমন এখান থেকে আমরা যে বিষয়টা দেখিয়ে দেব সেটা হচ্ছে এটাকে আমরা বলে থাকি কুইক অ্যাক্সেস টুলবার। সো ইনিশিয়ালি এখানে সেভ ফাইল, সেভ নামে একটা টুলস আছে এবং এখানে রিডো আছে, আন্ডো আছে এবং এখানে রিডো, এই দুইটা টুলস এখানে পাবেন। যদি আরও টুলস অ্যাড করতে হয় তাহলে আপনি ডান পাশে একটা ড্রপ ডাউন মেনু আছে, এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, এরপরে আমরা একটু ফাইল মেনুর পাশের যে অংশটা এটাকে আমরা ট্যাব বলে থাকি, অথবা আমরা মেনু বলতে পারি। এটাকে আমরা টোটালি মেনু বার অথবা ট্যাব বার বলে থাকি। সো এই মুহূর্তে আমরা হোম মেনুতে আছি। আমরা চাইলে ইনসার্ট মেনু, চাইলে পেজ লেআউট, হ্যাঁ, কাজের প্রেক্ষিতে আমরা প্রত্যেকটা মেনু অনুযায়ী কাজ করব। যখন আমরা কাজ করব সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা কাজের জন্য আমরা দেখা যাচ্ছে যে আমাদের প্রত্যেকটা মেনুতে যেতে হবে, গিয়ে এবং ওই মেনু রিলেটেড যে টুলসগুলো আছে বা কমান্ডগুলো আছে সেগুলো আমাকে ইউজ করতে হবে। এরপর যদি আমরা ফাইল ক্লিক করি তাহলে একটা ন্যাব বার আমরা পেয়ে যাই। সো এই ন্যাব বারে আমরা যেটা পাই, এখানে কিছু ফাংশনালিটি দেওয়া থাকে, যেমন একটা ফাইল কিভাবে আপনি সেভ করবেন, ওপেন করতে হয়, সেভ অ্যাজ এবং প্রিন্ট রিলেটেড কিছু ফাংশনালিটি থাকে এবং ক্লোজ নিয়ে কিছু বিষয় থাকে এবং অ্যাডভান্স কিছু অপশন দেওয়া থাকে, সেগুলো আমরা অপশনে গিয়ে খুঁজে পাই। সো এগুলো আমি এক একটা স্টেপ বাই আপনাদের আলোচনা করার চেষ্টা করব আপনাদের এই টিউটোরিয়ালের মাধ্যমে।
সো এরপরে আমরা একটু বিষয় দেখে নিই, সেটা হচ্ছে যে আমাদের টোটাল এই টুলস বার, যেটার ভিতরে আমরা টুলসগুলো দেখতে পাচ্ছি বা কমান্ডগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে আমরা একটা টোটাল যে অংশটা, এই অংশটাকে আমরা রিবন বলে থাকি। সো এই রিবনের ভিতরে আবার ভাগ করে দেওয়া আছে, যেমনটা এখানে ক্লিপবোর্ড, ফন্ট, অ্যালাইনমেন্ট, নাম্বার দেওয়া আছে, স্টাইল, সেলস এবং এডিটিং, এই কয়টা সেকশন দেওয়া আছে। সো আপনি একটু যদি প্রত্যেকটা মেনুতে একটু ভিজিট করেন, তাহলে দেখবেন যে প্রত্যেকটা মেনুতে ভিন্ন ভিন্ন টুলস পাবেন, ঠিক আছে, বা কমান্ড পাবেন। ওকে, এরপরে আমরা এখানে কিছু আইকন আমরা দেখতে পাচ্ছি, এই আইকনগুলোকে লাঞ্চার বাটন বলা হয়। সো এই আইকনগুলো দিয়ে আপনি যেটা করতে পারবেন যে এই সেকশনে যে টুলসগুলো আছে, যেমনটা আমি ফন্ট সেকশনে আছি, ফন্ট সেকশনে যদি আরও টুলসগুলো আমরা এই মুহূর্তে নিতে চাই, তাহলে আমাকে লাঞ্চার বাটনে ক্লিক করলে এই সেকশনে যে ডিটেলস আদার্স যে টুলসগুলো আছে সেগুলো আমরা এখানে পেয়ে যাব, ঠিক আছে। এইভাবে কিছু হাইড করার টুলস থাকে, যেই মেনু, যেমন এই সেকশনে কিন্তু কোনো লাঞ্চার বাটন নাই, যার কারণে আমরা এই সেকশনের যে টুলসগুলো আছে এগুলো আমরা সরাসরি দেওয়া আছে। বাট যদি এক্সট্রা কোনো টুলস থাকে, তাহলে কিন্তু সেই সেকশনে আপনি লাঞ্চার বাটনগুলো পাবেন। যেহেতু এই সেকশনে কোনো এক্সট্রা কোনো টুলস নাই, এই টুলস ব্যতীত, সেক্ষেত্রে এখানে প্রয়োজন তারা দেয়নি, ঠিক আছে। ওকে, এরপরে আমরা একটু নিচে আসি, নিচে এসে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা কিছু বিষয় আমরা দেখতে পাচ্ছি, লাইক এটা আমরা নেম নেম বক্স বলে থাকি, এটাকে আমরা নেম বক্স, যেমন বি2 আমরা দেখতে পাচ্ছি। বি2টা কি, এটা আমরা পরবর্তী বলতেছি। এবং এখানে আমরা ফাংশনালিটি দেওয়া আছে, এটা হচ্ছে ফর্মুলা বার, আপনি যে ফর্মুলাটা জেনারেট করবেন সেই ফর্মুলাটা এখানে দেখতে পারবেন। আর আমি এই মুহূর্তে যেখানে আছি সেটা হচ্ছে আমার একটা ওয়ার্কশিট। সো এই ওয়ার্কশিটে বাই ডিফল্ট টেবিল আকারে থাকে। সো এই টেবিলটাই আপনাকে হেল্প করবে যে ডাটাগুলো অর্গানাইজড করার জন্য, ঠিক আছে। আর এখানে আমরা স্ক্রল বার আছে, হ্যাঁ, এখানে স্ক্রল বার আছে এবং এখানে রো, আমরা যদি এগুলোকে যে স্ক্রল বার যদি আরও অনেকগুলো ডাটা থাকে, তাহলে আমরা স্ক্রল বার ধরে আমরা জাস্ট এখানে কাউন্ট করতে পারি। সো আমরা অনেকেই এখানে কনফিউজড হয়ে যাই যে আমরা একটা যদি ওয়ার্কশিটে কতগুলো সেল, কতগুলো কলাম, কতগুলো রো থাকে, এগুলো আমরা অনেকেই জানি না বা জানার চেষ্টা করি না, বা আমাদের হয়তো বা অনেক সময় প্রয়োজন হয় না। সো আমরা এই কোশ্চেনটা আমাদের থেকে যায়, সেক্ষেত্রে আমরা একটু গুগলে যদি সার্চ করি, তাহলে একটা তথ্য আমাদের নিতে পারবো এখান থেকে। কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি প্রথমেই। সো আমরা যেহেতু আহ, এ- একটু ব্যাক করতেছি, যেহেতু আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব, সেক্ষেত্রে একটু আপনাদেরকে চিনিয়ে রাখি যে কোন বিষয়টা কি। যেমন এখানে রো রো কোনগুলো, কলাম কোনগুলো, অনেকে আমরা কনফিউজড হয়ে যাই। সো একদম বিজ্ঞানের লেভেলে এই প্রবলেমগুলো হয়ে থাকে, তো আমি তাদের জন্য একটু ইনফরমেশনটা দিয়ে রাখি। দেখেন এখানে এ বি সি ডি অনেকগুলো বিষয় আমরা দেখতে পাচ্ছি। সো এই যে এ বি সি ডি, হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে, এগুলোকে আমরা কলাম বলে থাকি। লাইক এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, হ্যাঁ, ভার্টিক্যালি যেটা থাকে সেটাকে আমরা কলাম বলে থাকি। এবং পাশাপাশি যেটা আমরা দিয়ে থাকি, যেমন হরিজন্টালি যেটা আছে, যেমন 1 নাম্বারে আছে 2, এখান থেকে 2 3 4, এগুলোকে আমরা একজাক্টলি রো বলে থাকি। সো আর এই যে ছোট ছোট যে ঘরগুলো আছে, এই ঘরগুলোকে আমরা সেল বলে থাকি, হ্যাঁ। আর আমরা কত নাম্বার সেলে আছি, এই নেম বক্স আমাকে প্রেজেন্ট করবে যে আমি এই মুহূর্তে C8, অর্থাৎ সি নাম্বার কলাম, 8 নাম্বার হচ্ছে রো, অর্থাৎ সি এবং 8 এই দুইটা মিলে আমরা যেটা পাই সেটা হচ্ছে একটা নেম বক্স, সেল অ্যাড্রেস। এই সি এইটটা হচ্ছে একটা সেল অ্যাড্রেস, যেটা মূলত দুইটা নামের কম্বিনেশন হয়ে থাকে। একটা হচ্ছে দুইটা ভ্যালু কম্বিনেশন হয়ে থাকে, একটা হচ্ছে কলামের দিক থেকে, আর একটা হচ্ছে সেলের রোর দিক থেকে। এখন আমরা অনেকেই একটু কনফিউজড হয়ে যাই যে একটা শিটে আমরা কতগুলো কলাম, কতগুলো রো নিয়ে কাজ করতে পারবো, সে বিষয়টা যদি আমরা একটু আপনাদেরকে বলে দিতে চাই, তাহলে আমি যে কাজটা করব, একটু গুগলে গিয়ে একটু ইনফরমেশনটা আপনাদের দিই। এই ইনফরমেশনটা হচ্ছে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি অলরেডি যেহেতু 13 ভার্সন এই মুহূর্তে ইউজ করতেছি। সো 13 ভার্সনের টোটাল রো নাম্বার থাকে 1,48,576টি। অর্থাৎ আপনি, সরি, এখানে 1 লক্ষ না, এখানে 10,48,576টি, হ্যাঁ, প্রায় 1 মিলিয়ন রো, প্রায় 1 মিলিয়ন, 1 মিলিয়নের চেয়ে বেশি। সো আপনি 1 মিলিয়ন ডাটা আপনি একটা এক্সেল শিটে রাখতে পারবেন, হ্যাঁ। এবং সেখানে কলাম সংখ্যা হচ্ছে 384, 16,384টি। এবং এখানে সেল অ্যাড্রেস থাকে
এই দুইটাকে যদি আমরা একটু মাল্টিপ্লিকেশন করি বা গুণ করি তাহলে এই ভ্যালুটা পেয়ে যাই। এখানে 1717 কোটি, 1717 কোটি, মেবি এখানে 98,69,184,184টি, অর্থাৎ 1717,কোটি 98,79,184,184টি এরকম সেল আপনি পাবেন একটা এক্সেল শিটে। ঠিক আছে? সো এটা অনেক ইম্পর্টেন্ট বিষয়। সো আমরা এই মুহূর্তে দেখেন, তাহলে আমরা রো, কলাম এবং সেল নাম্বারটা কি এই বিষয়টা আমরা জেনে নিলাম যে একটা শিটে এতগুলো রো কলাম থাকে। এখন আমরা যদি একদমই লাস্ট নাম্বার রোতে যেতে চাই, যেমন এই মুহূর্তে আমি আছি সেল ওয়ানে আছি, অর্থাৎ সেল ওয়ানে A1-এ আছি। সো আমি চাচ্ছি একদমই লাস্ট নাম্বার রোতে যাব, তাহলে আমি কিভাবে যাব? হ্যাঁ, আমাকে স্ক্রল করে যেতে পারি, বাট স্ক্রল করে 10 লক্ষ অ্যাবভ 10 লক্ষ রো আছে, সো এইভাবে যাওয়া পসিবল না। আমি একটা শর্টকাট ওয়ে আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে কন্ট্রোল চেপে মাউসের রাইট অ্যারো যেটা প্রেস করলে, যদি আপনি প্রেস করেন কন্ট্রোল প্লাস মাইনাস রাইট অ্যারো, তাহলে দেখেন আমি একদমই নিচের যে রোটে আছে, লাস্ট যে রোটা, আমি সে রোটে চলে আসছি। এখানে 10,68,576টি অলরেডি রো আছে। ওকে, সো আমি যদি একটু কন্ট্রোল চেপে রাইট অ্যারো চাপি, তাহলে দেখেন আমি লাস্ট একটা ভ্যালু পেয়ে যাচ্ছি XFD, যেটার ভ্যালু কিনা এটা কিন্তু XFD, অর্থাৎ এটার ভ্যালু আমরা যেটা পেয়ে গেলাম নিউমেরিক ভ্যালু, সেটা হচ্ছে 16,384টি, অর্থাৎ 10,48,576টি হচ্ছে রো সংখ্যা, আর কলাম সংখ্যা হচ্ছে 16,384টি। দ্যাট মিন্স আপনি একটা বড় সড়ো কোম্পানি যদি ডাটা এন্ট্রি করেন, সো অনেকটা সময় বা অনেক বছরেই, প্রায় 1 বছরের ডাটাগুলো আপনি একটা শিটে রাখতে পারবেন। হ্যাঁ, আর একটা বিষয় আমি একটু আপনাদের জানিয়ে রাখি যে এক্সেলটা আমরা মূলত তিনটা পারপাসে ব্যবহার করে থাকি। একটা হচ্ছে যদি আমরা ডেটাবেজের জন্য ব্যবহার করতে পারি। সো ডেটাবেসটা আমরা অলরেডি যেহেতু টেবিল আকারে আছে, সেক্ষেত্রে আমরা এটাকে ডেটাবেস হিসেবে ইউজ করতে পারি, যেখানে একটা কোম্পানির ডেটাগুলো আমরা রাখতে পারি। হ্যাঁ, আমরা কোম্পানির ডেটা হোক, আমাদের কোনো প্রতিষ্ঠানের ডেটা হোক, বা কোনো স্কুল বা কোনো অর্গানাইজেশনের ডেটা আমরা একটা এক্সেল শিটে রাখতে পারি, যেটাকে আমরা ডেটাবেস হিসেবে বলে থাকি, ডিফাইন করে থাকি। সেকেন্ড হচ্ছে যে আমরা ক্যালকুলেশনের জন্য কমপ্লিটলি এবং ফাস্টলি এবং এক্স্যাক্টলি যে ক্যালকুলেশনগুলো, সেই ক্যালকুলেশনটা আমরা খুব দ্রুত সময়ে, খুব দ্রুত এবং অনেকগুলো জটিল কোনো ক্যালকুলেশনকে আমরা সহজেই একটা রেজাল্ট নিয়ে আসতে পারি এক্সেলের মাধ্যমে। অর্থাৎ আপনি এক্সেলের মাধ্যমে অনেক কমপ্লেক্স টাইপের ক্যালকুলেশনগুলো সহজেই আপনি আউটপুট নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? যেটা কিনা আপনি যদি ম্যানুয়ালি করতে যান, আপনাকে অনেক সময় ধরে কাজ করতে হবে। তো সেটা ফিউ অফ সেকেন্ড অথবা ফিউ অফ মোমেন্ট অথবা ফিউ অফ মিনিটসের মাধ্যমে আপনি রেজাল্টটা পেয়ে যেতে পারেন। ঠিক আছে? ওকে, সো থার্ড আরেকটা ইউজ হয়ে থাকে, সেটা হচ্ছে যে আমরা ডাটা অ্যানালাইসিস যখন করি, বিশেষ করে আমরা অনেক সময় ডাটা অ্যানালাইজ করতে হয়, সেক্ষেত্রে চার্টের ব্যবহারটা হয়ে থাকে। তো চার্টের পারপাসের জন্য আমরা এক্সেলটা ব্যবহার করে থাকি। সো আমি তিনটে বিষয়ে আপনাদেরকে একটু সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমত শুরু করি, একটু বেসিক বিষয় জেনে নিলাম, তারপরে আরও কিছু বেসিক বিষয় আছে যেগুলো আমাদেরকে জানতে হয়। যেমন আমরা কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করব। হ্যাঁ, যেমন আমরা এখানে যদি কিছু লিখতে চাই, তাহলে আমরা যে কোনো ইচ্ছা যে কোনো জায়গায় আমরা এখানে লিখতে পারি। হ্যাঁ, সো আমি যেখানে লিখবো সেই সেল অ্যাড্রেসটা এখানে আমি দেখতে পারবো যে এত সেল অ্যাড্রেসের ভ্যালুটা এত আছে। সো আমি এখানে কিছু একটা ভ্যালু লিখি, রাইট? আমি চাচ্ছি যে এখানে 22, লাইক আমি এখানে চাচ্ছি 8। সো আমি চাচ্ছি এই দুইটা ভ্যালুকে আমি যোগ করব। তো এই দুইটা ভ্যালুকে আমি যোগ করার জন্য যদি আমি ইকুয়াল দিয়ে এই ভ্যালুটার সেল অ্যাড্রেস এবং এই ভ্যালু যে সেল অ্যাড্রেস সেটা নিতে পারি, তাহলে কিন্তু আমি এখানে যোগের হিসাবটা সহজেই করতে পারবো। তো সেল অ্যাড্রেসটা আমি কিভাবে নিব? এই সেল অ্যাড্রেসটা নেওয়ার জন্য আমি এইখানে E8, এখানে কলাম নাম্বার যেহেতু দেওয়া আছে, তাহলে কলাম হচ্ছে E এবং রো নাম্বারটা হচ্ছে এখানে 7। আমরা এখানে যদি কিবোর্ড থেকে E7 লিখে দিই, তাহলে দেখেন আমার সেল অ্যাড্রেসটা কিন্তু এখানে তারা ডিটেক্ট করে দিছে, অর্থাৎ ডিফাইন করে দিছে। এখন আমি কিবোর্ড থেকে যদি প্লাস সাইন চাপি, দেন আমি আরেকটা সাইন, আরেকটা ভ্যালু নিয়েই, এখানে হচ্ছে F8, F8, F7, সরি F7, ওকে, F7 নিলাম। আমি চাচ্ছি যে E7 এবং প্লাস F7 এর যে ভ্যালুটা আছে সেটা আমি যোগ করব, সামেশন। এখানে একটা মূল বিষয়, যদি আমি ইকুয়াল না দেই, হ্যাঁ, তাহলে যেটা হবে আমার ক্যালকুলেশনের রেজাল্টটা আসবে না।
সো আমাকে অবশ্যই যেটা ইনশিওর করতে হবে যে ইকুয়াল ভ্যালুটা অবশ্যই আমাকে দিতে হবে। সো আমি যদি এই মুহূর্তে কিবোর্ডে এন্টার বাটনে চাপি, তাহলে দেখেন দুটি ভ্যালু একটা আমরা সামেশন পেয়ে গেলাম, অর্থাৎ যোগফলে একটা রেজাল্ট পেয়ে গেলাম। ওকে, সো এইভাবে আপনি চাইলে বিয়োগের কাজটা করতে পারেন। যেমন আমি এখানে ভ্যালুটা নিয়ে নিই E7 মাইনাস, কিবোর্ডে আপনি ক্যালকুলেশনের যে একটা সাইড আছে নিউমেরিক, সো সেটা আপনি এখানে মাইনাস সাইন পাবেন। সো এখানে মাইনাস 87 F7 আমরা যদি দিয়ে দিই F7, সো ইন্টার চাপলে আমরা রেজাল্টটা পেয়ে গেলাম। সো এখানে দেখেন দুইটা নাম্বারের মধ্যে ডিফারেন্স হচ্ছে এইটা, হ্যাঁ, আর এটা হচ্ছে সামেশন। সো এটা সামেশন, এটা ডিফারেন্স আমরা এটা কিভাবে বুঝবো? এই যে এখানে যদি আমরা ফর্মুলা বারে যাই, তাহলে একটু বিষয়টা আমরা দেখতে পারবো যে এইখানে এখানে কি কাজটা করা হয়েছে। এটা হচ্ছে এখানে ডিফাইন করে দেওয়া হয়েছে যে E7 প্লাস F7, এবং এখানে যে ভ্যালুটা নেওয়া হয়েছে সেটা E7 মাইনাস F7। ওকে, সো আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। সো এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। সো আমরা আরেকটা বিষয় এখানে দেখি, সেটা হচ্ছে যে অনেক সময় এখানে আমরা যে যোগ ভ্যালুটা সামেশনটা বের করলাম, এটা হচ্ছে সামেশন, এটা ডিফারেন্সের ভ্যালু অর্থাৎ বিয়োগের ভ্যালু। সো আমরা এটা পেয়ে গেলাম। এখন এখানে একটা বিষয়, আমরা অনেক সময় যদি এই ভ্যালুটা কিন্তু আমরা এখানে না করে লাইক এখানে করতে পারি, হ্যাঁ। ধরেন এখানে আমি রেজাল্টটা বের করবো, সেক্ষেত্রে ইকুয়াল দিলাম। ইকুয়াল দিয়ে এবার একটু আরও ইজিলি আমি বিষয়টা দেখবো। সো আমরা এবার কিবোর্ড থেকে সেল অ্যাড্রেসটা কিন্তু আমি এন্টার করেছি, বাট আমি এবার কিবোর্ড থেকে কোনো সেল অ্যাড্রেস নেব না, আমি সরাসরি মাউসের মাধ্যমে সেল অ্যাড্রেসটা নিতে চাচ্ছি। সেক্ষেত্রে ইকুয়াল চেপে জাস্ট এখানে ক্লিক করলে দেখেন যে সেল অ্যাড্রেস আমরা পেয়ে গেলাম, এবং কিবোর্ড থেকে প্লাস সাইন, সরি, আমি আবার চাপি, এখানে নিয়ে নিলাম, এবার সেল অ্যাড্রেসটা নিয়ে নিলাম, এবং কিবোর্ড থেকে যদি আমরা প্লাস সাইন চাপি, দেন আমরা এই সেল অ্যাড্রেসের উপর ক্লিক করলে, তাহলে এই সেলের উপর ক্লিক করলে আমাকে এখানে সেল অ্যাড্রেসটা তারা দিয়ে দিচ্ছে। সো এটা কিন্তু আপনি চাইলে অনেক দ্রুত এই কাজটা করে ফেলতে পারেন, বাট এর আগে যে প্রসেসটা ছিল এটা আমি ম্যানুয়ালি করলাম, বাট এবার আমি সম্পূর্ণ মাউস প্রেসের মাধ্যমে এই ভ্যালুটা আমি নিতে পারি। ঠিক আছে, এবার আমি যদি ইন্টার চাপি, তাহলে আমি রেজাল্টটা পেয়ে যাচ্ছি। সো ঠিক সেমভাবে আমি এই রেজাল্টটা বের করি। এই রেজাল্টটা বের করে জাস্ট এটা আমি এবার বিয়োগের ভ্যালুটা আমি বের করব, বিয়োগ দুইটার পার্থক্য আমি বের করব, তাহলে এটা নিয়ে নিলাম, তারপর মাইনাস সাইন, দেন আপনি এখান থেকে এই ভ্যালুটা নিয়ে দেন আপনি ইন্টার চাপেন। চাইলে আপনি যেটা করতে পারেন, এখানে দুইটার সংখ্যা গুণ করতে পারেন, হ্যাঁ। সো সেক্ষেত্রে আমি এই সংখ্যাটা গুণ করে, লাইক আমি এই সংখ্যাটা নিয়ে নিলাম। ওকে, তাহলে কিন্তু আমি ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এখন আপনাদের অনেকে কোশ্চেন থাকতে পারে, আমি এটাকে একটু ডিলিট করে দিচ্ছি, এটাকে ডিলিট করে দেই, ডিলিট, এখানে সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপেন, তাহলে ডিলিট আপনি পেয়ে যাবেন। ওকে, আর এখন আমি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাবো, যে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা এখন এই সেল অ্যাড্রেস এবং এই সেল অ্যাড্রেসের মাধ্যমে আমি পেয়ে গেলাম। সো আমি যদি এটা আসি, তাহলে এখানে দেখাচ্ছে আমি এখানে কোন কোন সেল অ্যাড্রেসটা ব্যবহার করেছি সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। বাট এটাকে যদি আরও সুন্দর করে আমি প্রেজেন্ট করতে চাই, তাহলে আমাকে ফর্মুলা মেনুতে আসতে হবে। ফর্মুলা মেনুতে একটা ট্রেস নামে একটা অপশন আছে, ট্রেস প্রিসিডেন্টস, আর একটা হচ্ছে ডিপেন্ডেন্স। সো প্রিসিডেন্স হচ্ছে লাইক আমি যে ভ্যালুটা দেখাবো, যেমন এই ভ্যালুটা যে আমি নিয়েছি, এই ভ্যালুটা কোন ভ্যালুর সমন্বয়ে, অর্থাৎ এই যে সামেশন আসছে, আমরা E7 এবং E7 দেখতে পাচ্ছি, এটাকে যদি প্রিসিডেন্ট করে দেই, তাহলে দেখেন সে আমাকে দেখাচ্ছে এই সেল এবং এই সেলের অ্যাড্রেসে মিলে আমি এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন এই ভ্যালুটা যদি আমরা নিতে চাই, লাইক এখানে যদি আমরা ট্রেস প্রিসিডেন্ট যদি আমরা ক্লিক করি, তাহলে দেখেন সে আমাকে দেখাচ্ছে এখানে এই ভ্যালু এবং এই ভ্যালু, এই দুইটা ভ্যালু সমন্বয়ে আমি এই রেজাল্টটা পেয়ে গেছি। ওকে, সো এখান থেকে আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন, রিমুভ করে দিয়ে জাস্ট আবার প্রেসিডেন্টসে ক্লিক করেন, তাহলে আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেবে তারা অ্যারোর মাধ্যমে। সো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যদি কখনো কোথাও প্রেজেন্ট করতে চান, তাহলে আপনি এই কাজটা করতে পারেন। আর এখানে ফাইনালি আমি যেটা করব, ফাইনালি আমি প্রেসিডেন্টসটা বের করব, লাইক আমি এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন এই সেল এবং এই সেলে ভ্যালু মিলে আমরা এটা পেয়ে যাচ্ছি। সো আপনি চাইলে এখান থেকে দেখতে পারেন, অথবা আপনি ফর্মুলা মেনু থেকে ট্রেস প্রেসিডেন্ট এবং এটার মাধ্যমে করতে পারেন, এবং এখানে চাইলে এটা ডিলিট করে দিতে পারেন, হ্যাঁ। এবং এটা আপনি চাইলে অপোজিটলি কাজ করতে পারেন, লাইক এটা আমি ডিলিট করে দিলাম, যেমন এখানে যে ভ্যালুটা আছে, হ্যাঁ,
আমি যে এই ভ্যালুটা আছে, আমি যদি এই ভ্যালুটা নিতে চাই, এই ভ্যালুটা কোন কোন ভ্যালুর সাথে কানেক্টেড আছে সেটা যদি আমরা নিতে চাই, লাইক এটার সাথে ক্লিক করতে হবে। তাহলে দেখেন এইখানে যে ভ্যালুটা আছে, এই ভ্যালু কিন্তু এই ভ্যালু এবং এই ভ্যালুর সাথে কানেক্টেড আছে। হ্যাঁ, অর্থাৎ এই দুইটা ভ্যালু সাথে এই ভ্যালু একটা সম্পর্ক তৈরি করা আছে। দেখে আমি এই ভ্যালুর সাথে যদি কানেক্টেড করতে চাই, এটার সাথে কার কার রিলেশন আছে, তাহলে আমি এখানে ট্রেস ডিপেন্ডেন্স অর্থাৎ ডিপেন্ডস কার কার উপর নির্ভরশীল সেটা আমরা নিয়ে দিলাম। জাস্ট এই ভ্যালুটা এটার সাথে সম্পৃক্ত আছে। সো এইভাবে আমরা কোনো একটা ডাটাকে অ্যানালাইজ করতে পারি সহজেই। ঠিক আছে, আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। সো আর যদি প্রয়োজন না হয় তাহলে আপনি এখান থেকে রিমুভ করে দিবেন। ওকে, সো আমি এটা রেখে দিচ্ছি। ওকে, সো তাহলে আমরা এটা একটু বিষয়টা বুঝতে পারলাম যে এটা কিভাবে কাজটা করতে পারি। ওকে, এরপরে আমি একটা বিষয় আপনাদের দেখিয়ে দেই, সেটা হচ্ছে যে আরও কিছু কমন বিষয় আছে যে আমরা যোগ বিয়োগ গুণ ভাগের পাশাপাশি যোগ বিয়োগ গুণ ভাগ আমরা করতে পারি। ঠিক, সো এরপরে আমরা আরেকটা বিষয় তাহলে এখান থেকে বুঝে দেখে নিলাম যে কিভাবে আমরা এই ক্যালকুলেশনগুলো বের করতে পারি। ঠিক আছে, সো এরপরে আরেকটা বিষয় আমরা একটু এখানে দেখে নেই, সেটা হচ্ছে যে আমরা যখন অনেক সময় ডে, হ্যাঁ, অনেক সময় ডে বা মান্থ নিয়ে আমাকে কাজ করতে হয়, সেক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে আমরা অনেক সময় ডে ম্যানুয়ালি লিখে দিই। হ্যাঁ, যেমন স্যাটারডে, সানডে, মানডে, সেট ইউর স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, টুইসডে। সো এইভাবে আমরা লিখে দিই, বাট এইভাবে না লিখে আমরা চাইলে কি করতে পারি, অটো এটা এই ভ্যালুটা নিতে পারি। সো এটা কিভাবে নিব, লাইক আমি একটু আপনাদেরকে সহজ করে দেখিয়ে দেই যে লাইক আমি এই ভ্যালুটা নিচ্ছি, এই ভ্যালু থেকে যদি আমি একটু দেখেন, আমি যখন এটাকে সিলেক্ট করলাম, করার পর এখানে আমি একটা ভ্যালু দেখতে পাচ্ছি। হ্যাঁ, যখন আমি কার্সার পয়েন্টটা এই যে লাস্ট কর্নারে নিয়ে যাচ্ছি, জাস্ট কার্সার পয়েন্টে কিন্তু কনভার্ট হচ্ছে, আমার রূপান্তরিত হয়ে অন্য একটা এই মুহূর্তে কিন্তু আমার প্লাসটা অনেক বোল্ড দেখাচ্ছে, অর্থাৎ মোটা দেখাচ্ছে, বাট এখানে যখন নিচ্ছি তখন একটু চিকন হয়ে যাচ্ছে। সো ঠিক এই মুহূর্তে যখন আমি ড্র্যাগ করব, মাউসের লেফট বাটন ধরবো, লেফট বাটন ধরে হোল্ডিং অবস্থায় রাখবো, তাহলে আমি সরাসরি ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি। হ্যাঁ, যেমন স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, উইডনেসডে, এভাবে আমরা পেয়ে যাচ্ছি। শুধুমাত্র এদিকে না, চাইলে আপনি এভাবে এই সাইডগুলো নিতে পারেন, এই সাইড থেকে যত ইচ্ছা তত আপনি ভ্যালুটা নিতে পারেন। হ্যাঁ, তো এটা সিকোয়েন্স অনুযায়ী আসবে যে একটার পর একটা চলে আসবে। এরপরে এটা আপনি চাইলে শর্ট আকারে নিতে পারেন, যেমন এখানে SAT স্যাট লিখে জাস্ট এখানে ক্লিক করবেন, এদিকে চলে আসবে, লাইক এখানে ক্লিক করলেও এটা এদিকে চলে আসবে। সো এটা ছিল ডের ক্ষেত্রে। হ্যাঁ, এখন আরেকটা বিষয় আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে যেমন আমরা অনেক সময় SAT লিখে জাস্ট আমি এটাকে একটু ফিল করি, এতটুকু নিয়ে নিই, নিয়ে যদি আমরা এখান থেকে ফিল করি, ফিল ডাউন, সো দেখেন কি হচ্ছে, এটা কিন্তু আমার যেটা হচ্ছে সেটা এখানে কপি হচ্ছে। হ্যাঁ, সো আমরা এই প্রসেসে না করে আমরা জাস্ট যে প্রসেসটা দেখলাম এই প্রসেসে করব। সো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এখান থেকে এসে ডাউনে ক্লিক করলে জাস্ট আমরা সিকোয়েন্স অনুযায়ী আমরা ভ্যালুগুলো পেয়ে যাব। ওকে, এরপরে আরেকটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিই যে মান্থ আমরা কিভাবে নিব, ঠিক সেম প্রসেসগুলো। হ্যাঁ, সো এটা মান্থ লেখার জন্য আমি প্রথম মান্থের নাম লিখবো, যেমন এখানে জানুয়ারি, জানুয়ারি লিখে জাস্ট আমি এখানে ক্লিক করে দিচ্ছি। দেখেন এখানে ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি, লাইক আমরা এই পাশে যদি ভ্যালুগুলো নিতে চাই, এইভাবে আমরা ভ্যালুগুলো পেয়ে যাচ্ছি। সো শর্ট ফর্ম আপনি ইউজ করতে পারেন, এখানে শর্ট ফর্ম আকারে আপনি এভাবে নিতে পারেন। এরপর আরেকটা বিষয় দেখে দিই, সেটা হচ্ছে কিভাবে আমরা কিছু সিকোয়েন্স অর্থাৎ ক্রমিক নাম্বার ভ্যালুগুলো নিতে হয়। হ্যাঁ, ভ্যালুগুলো নিতে গিয়ে আমাদের প্রবলেম হয় অনেক সময়, যেমনটা আমি এখানে বলে দিই যে আমরা এখানে 1 নিচ্ছি। হ্যাঁ, 1 নেওয়ার পরে যদি এটাকে আমি ক্লিক করি, তাহলে দেখেন এটাকে যদি আমরা ক্লিক করি, লাইক 1 2 আমাকে 1 থেকে 100 পর্যন্ত লিখতে হবে বা একটা টেবিল তৈরি করতে হবে। সেক্ষেত্রে আপনি 100টা রো নিয়ে কাজ করতেছেন। হ্যাঁ, 100টা রোর ক্ষেত্রে 100 বারই লিখতে হবে, বাট ওইভাবে না লিখে জাস্ট আপনি এটাকে ধরে এভাবে টানেন, তাহলে যেটা হচ্ছে দেখেন একটা সেল জেনারেট হচ্ছে এবং সেলগুলো কিন্তু কপি হচ্ছে, এই ভ্যালুগুলো কিন্তু কপি। সো আপনি এখানে এসে সহজে এই যে একদম লাস্ট কর্নারে এসে একটা অপশন পাবেন, এই অপশন থেকে যদি ফিল সিরিজ করে দেন,
তাহলে দেখেন ভ্যালুটা কিন্তু এখন সিকোয়েন্স অনুযায়ী চলে আসছে 1 2 3 4। সো নট অনলি ভার্টিক্যাল, সো আপনি চাইলে হরিজন্টালি নিতে পারেন। লাস্ট প্রসেসটা একটু ভালো করে এখানে মেনটেন করতে হবে। ওকে, এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস আপনি করতে পারবেন, অনেকে আমরা অনেকভাবে করতে পারি। সো আমি এই প্রসেসটা এটা একটা দিয়ে দিলাম, প্রায় 1 লিখে জাস্ট এখানে 2 লিখলেন। 2 লিখে জাস্ট এই দুইটাকে সিলেক্ট করে এখন যদি আপনি ক্লিক করেন তাহলে দেখেন এভাবে আপনি পেয়ে যাবেন, অর্থাৎ এভাবে আপনি পেতে পারেন। হ্যাঁ, সো এটা আরেকটা ব্যবহার আছে, যেমন আমরা যদি একটু গ্যাপ রেখে যদি একটা সিরিয়াল নাম্বার তৈরি করি, যেমন আমরা চাচ্ছি প্রথমে তো 1 হবে, দেন এরপরে আমরা অড নাম্বারগুলো নিব, 3 নাম্বার, তারপরে আমরা 5 নাম্বার এভাবে নিতে চাচ্ছি। সো এভাবে কিন্তু পসিবল, লাইক এটা প্রথম দুইটাকে সিলেক্ট করে এভাবে টানেন, তাহলে দেখেন শুধুমাত্র অড নাম্বারগুলো আসবে, অর্থাৎ বেজোড় নাম্বারগুলো। যদি আপনি ইভেন নাম্বার অর্থাৎ জোড় নাম্বারগুলো চান তাহলে 2, এখানে 4 দিয়ে দিলেন। হ্যাঁ, লাইক এভাবে সিলেক্ট করে জাস্ট ক্লিক করেন, তাহলে ডিফারেন্স কিন্তু ট্রু করে হবে। সো এই কাজগুলো কিন্তু আমি একদমই বেসিক লেভেলে যারা আছে আমরা তাদের ক্ষেত্রে এই প্রবলেমগুলো আমরা দেখে থাকি। সো তাদের জন্য যেন এই প্রবলেমটা না হয়, আমি তাদের জন্য আমার এই টিউটোরিয়ালটা দেখানো, সো এই টিপসটা দেখানো। সো আশা করি আপনারা এখান থেকে হেল্প পাবেন। ঠিক আছে, আরেকটা প্রসেস হচ্ছে, যেমন আমরা অনেক সময় কিছু লিখি, যেমন এখানে 1 লিখলাম। হ্যাঁ, 1 লিখে আমি যদি এখানে সরাসরি টানি, লাইক আমি এটাকে নিয়ে এভাবে নিয়ে নিলাম যে আমি কতটুকু পর্যন্ত নিব। সো আমরা এটা টেনে নিলাম, একটা ব্লক তৈরি করে নিলাম। ব্লক তৈরি করার পর এখানে দেখেন ফিল করে ফিল ডাউন। সো ফিল ডাউন করলে কিন্তু 1ই হয়ে যাচ্ছে। বাট এখানে আরেকটা প্রসেস হচ্ছে, সো ফিল ডাউন না করে আমরা যদি এখানে গিয়ে ফিল সিরিজ করে দেই, ফিল করলাম বাট এখানে সিরিজ অনুযায়ী হবে, তাহলে কি হচ্ছে, সে আমাকে লিনিয়ার নাম্বার প্রোভাইড করবে। হ্যাঁ, যে 1 থেকে 14 পর্যন্ত আপনি এভাবে ভ্যালুগুলো নিতে পারেন। সো অনেক প্রসেসই আপনি নিতে পারেন, তবে এখানে আপনাকে শুধুমাত্র প্রসেসগুলো জানতে হবে। যে কোনো একটা প্রসেস ভালো করে আপনি যদি ক্যাপচার করতে পারেন তাহলে দ্যাটস এনাফ। ওকে, দেন এরপরে আমরা একটা বিষয় দেখি, সেটা হচ্ছে যে আমরা হোম মেনু থেকে অনেক সময় কাট কপি পেস্ট করতে প্রবলেম হয়। সো এই বিষয়গুলো আমি এখন দেখিয়ে দিব। ঠিক আছে, সো এই বিষয়গুলো করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, লাইক আমি ধরেন আমি একটা টেবিল তৈরি করলাম। হ্যাঁ, এখানে আমি টেবিল তৈরি করতে গিয়ে আমি জাস্ট জানুয়ারি লিখে আমি এখানে একটা টেবিল তৈরি করতেছি। ওকে, ভ্যালুটা আমরা নিয়ে নিলাম, লাইক এখানে কোনো একটা ভ্যালু নিয়ে নিচ্ছি 10, এখানে আমরা 13। ওকে, ডান। সো এই দুটো ভ্যালুকে নিয়ে আমরা জাস্ট একটা সিকোয়েন্স ভ্যালু বজায় করবো। ওকে, সো ডান। ওকে, সো এটাকে যদি আমরা একটু এখান থেকে একটু বর্ডার করে নিই, লাইক বর্ডার করে নিলাম। হ্যাঁ, সো দেখেন আমাদের যে প্রবলেমটা হয়, যে আমরা অনেক সময় একই ডাটাকে আরেক জায়গায় ইউজ করতে হয়, আমার শিটে অন্য একটা জায়গায় ব্যবহার করতে হয়, তাহলে আমি কি করব, এটাকে কি আবার তৈরি করে নিব? না, এটাকে তৈরি না করে জাস্ট আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারি। সো ড্র্যাগ অ্যান্ড ড্রপটা কি, যেমন এখানে কপি করলাম, কপি করে জাস্ট এই সেলে রেখে পেস্টে ক্লিক করলে দেখেন সেম ভ্যালুটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। সো এটা হলো কপি প্রসেস। সো কপি প্রসেসটা আপনি চাইলে আরেকভাবে করতে পারেন, এটাকে ধরবেন, যেটা আমরা প্রফেশনালি করে থাকি। সো এটাকে ধরে জাস্ট কিবোর্ডে কন্ট্রোল চেপে এটাকে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন আমরা সেম ভ্যালুটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো আমরা এই সেকেন্ড যে প্রসেসটা দেখালাম আমরা এইভাবে নিতে পারি। হ্যাঁ, এটা আরও ইজিয়েস্ট একটা প্রসেস ওয়ে আপনি বলতে পারেন, যে আপনি সহজেই নিতে পারেন। হ্যাঁ, এরপর আরেকটা দেখাই যে কপি ফাংশনালিটি আমরা দেখলাম। এরপর কাট কাট আপনি কিভাবে করবেন। হ্যাঁ, লাইক আপনার কাট যেটা বলা হয় যে রিমুভ করে দেওয়া, অথবা আপনি চাইলে একটা জায়গার ডাটাকে আপনি চাইলে অন্য একটা জায়গায় নিতে পারবেন, সেক্ষেত্রে কাট আমরা ফাংশনটা কমান্ডটা ব্যবহার করে থাকি। যেমন আমি এটা কাট করলে দেখেন এই মুহূর্তে এটা কিন্তু এই অবস্থায় হোল্ডিং অবস্থায় আছে। আমি যেখানে নিতে চান সেখানে জাস্ট পেজটা ক্লিক করলে দেখেন ডাটাটা পজিশনটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ডাটাটা এখানে ছিল, সে তার পজিশনটা চেঞ্জ করে অন্য একটা জায়গায় চলে আসছে। এটাকে আমরা কাটের কাজ বলি। কাটের মাধ্যমে আমরা এই ধরনের কিছু কাজ করে থাকি। সো কাটের কাজ চাইলে আপনি আরও ইজিয়েস্ট ওয়েতে কাজ করতে পারেন। যেমন আমরা এটা কিন্তু জাস্ট পজিশনটা চেঞ্জ হচ্ছে। সো এটাকে যদি আপনি যখন এটাকে ব্লক করে যখন এ ধরনের সাইন আসবে, দেখেন আমি এটাকে ব্লক করলাম, প্রথমত ব্লক করে
যখন আমি মাউসে বর্ডার বরাবর নিচ্ছি, ব্লক বর্ডার বরাবর নিচ্ছি, তখন কিন্তু একটা ডিরেকশন চিহ্ন পাচ্ছি। সো এই ডিরেকশন ধরে আমি কিন্তু যে কোনো জায়গায় এটা পজিশনটা আমি বসিয়ে দিতে পারি। ঠিক আছে? সো এটা আরেকটা ইজিয়েস্ট ওয়ে। তো আপনি চাইলে কাট এভাবেও করতে পারেন অথবা এই প্রসেসও করতে পারেন। ওকে, সো এটা ছিল মূল বিষয়। এখন এরপর আমরা এর পূর্ববর্তী টিউটোরিয়ালে কিন্তু আমরা অলরেডি যখন ওয়ার্ড নিয়ে কাজ করেছি, সেখানে ফন্ট নামে একটা সেকশন পেয়েছি। ফন্ট কী জিনিস সেখানে আমি অলরেডি বলে দিয়েছি। সো আমি ওই বিষয়গুলো নিয়ে এখানে আর আলোচনা করতে চাচ্ছি না। এখানে আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট নিয়ে একটু আলোচনা করব। সো আপনারা একটু এই টুলসগুলোর কাজটা আমি প্রিভিয়াস যে টুলস টিউটোরিয়াল দিয়েছি অলরেডি ভিডিও এমএস ওয়ার্ডের উপরে, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন এটা। ঠিক আছে? এবং ফরম্যাট পেইন্টারের কাজটা কি, সেম কাজটা আমরা ওখানে পেয়ে যাব। সো এখানে আমি যে বিষয়টা নিয়ে কথা বলি সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। সো অ্যালাইনমেন্টটা সেকশনটা এখানে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমরা অনেক সময় কিছু কাজ করে থাকি যে ফটোশপ আমরা অলরেডি এমএস ওয়ার্ডের ক্ষেত্রে ক্ষেত্রে দেখে আসছি যে 3-4টা অ্যালাইনমেন্ট ছিল, বাট এখানে কিন্তু আমাদের 6টা অ্যালাইনমেন্টে কাজ করতে হয়। সো 6টা অ্যালাইনমেন্টটা কি, প্রথমত হচ্ছে এগুলো ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট আর এগুলো হচ্ছে হরিজন্টাল অ্যালাইনমেন্ট। যেমনটা আমি এখানে ডাটা আছে লেফট সাইডে, সো আমি চাইলে এখানে লেফট সাইডে নিতে পারি, চাইলে সেন্টারে নিতে পারি, চাইলে রাইট সাইডে নিতে পারি। হ্যাঁ, সো যে কোনোভাবে দেখেন আমি ডাটাটাকে তার অ্যালাইনমেন্ট অনুযায়ী বসিয়ে দিতে পারি। বাট আপনি যখন যেটাতে প্রয়োজন হবে সেই অ্যালাইনমেন্টটা পরিবর্তন করে আপনি ডাটাগুলো এভাবে অর্গানাইজ করতে পারেন। বাট আমি যে উপরে যে অ্যালাইনমেন্ট, এগুলো কিন্তু লেফট অ্যালাইনমেন্ট, আর উপরে যে অ্যালাইনমেন্টটা ছিল সেটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। সো ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট যদি এই মুহূর্তে আমি অ্যাপ্লাই করি, দেখেন এই মুহূর্তে কিন্তু পরিবর্তন আমি কোনো চোখে পড়তেছে না। কেন চোখে পড়তেছে না? সো আমি একটু যদি এটাকে একটু হাইড করে দেই, তাহলে দেখেন আমি লাস্ট যে রোটা, এটা হাইটটা একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে যদি আমি এই অ্যালাইনমেন্টগুলো অ্যাপ্লাই করি, তাহলে এই মুহূর্তে কিন্তু আমি বুঝতে পারবো। এর মধ্যে টপ অ্যালাইনমেন্ট আছে, যদি আমি মিডিল অ্যালাইনমেন্ট নিতে চাই তাহলে আমার ডাটাগুলো কিন্তু মিডিলে চলে আসছে। সো এখানে যদি আমি বটম অ্যালাইনমেন্টে নিতে চাই তাহলে বটমে চলে আসছে। সো এখানে কিন্তু পরিবর্তনটা হচ্ছিল, বাট এটা স্পেসটা হাইটটা যথাযথ না থাকার কারণে আমরা অ্যাপ্লিকেশনটা বা এর কার্যাবলীটা আমি কিন্তু বুঝতে পারতেছি না। সো যখন আমি হাইটটা একটু বাড়িয়ে দিচ্ছি, তখন কিন্তু এর ফাংশনালিটি আমি ইউজ করতে পারবো। ঠিক আছে? সো এটাই ছিল বিষয়। আর এখানে আরেকটা বিষয় আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে যে এখানে ডিরেকশন চিহ্ন আছে। হ্যাঁ, সো ডিরেকশন চিহ্নটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আমরা আমাদের ডাটাগুলোকে বিভিন্ন ডিরেকশনে পজিশন অনুযায়ী বসিয়ে দিতে পারি। যেমন আমি লাইক এই ডাটাটা, সো দেখেন আমি প্রথম যে কলামটা, এই কলামটা হেডিংটা, এই টেবিলে যে হেডিংটা, আমি এটাকে সেট করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এটা ডিরেকশন একটু পরিবর্তন করতে চাই। অর্থাৎ এই ডিরেকশনগুলো কি, যে আমরা একটা টেক্সটকে ভার্টিক্যালি প্রেজেন্ট করতে পারি, চাইলে আমরা হরিজন্টালি প্রেজেন্ট করতে পারি, চাইলে রোটেট করে দিতে পারি। যেমনটা আমরা এখানে দেখেছি যে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ। তো জাস্ট এটা ক্লিক করলে এটা একটা ডিজাইন প্রেজেন্ট করতেছে। তো যেটা কিনা আপনার দেখতে অনেকটা সুন্দর লাগবে, আপনার ডাটাকে প্রেজেন্ট করতে অনেকটা ভালো লাগে। হ্যাঁ, সো এটা ডিজাইনের একটা পার্ট বলতে পারেন। সো এটা আপনি চাইলে এই অ্যাঙ্গেলে ভিউ করতে পারেন। হ্যাঁ, চাইলে এখানে এই অ্যাঙ্গেলে ভিউ করতে পারেন। বিভিন্ন অ্যাঙ্গেল আছে, ভার্টিক্যালি প্রেজেন্ট করতে পারেন। সো এখানে আবার রোটেট টেক্সট র্যাপ করতে পারেন, এভাবে জাস্ট আপনি ভিউ করতে পারেন। সো বিভিন্ন অ্যাঙ্গেলে জাস্ট আপনি ডাটাগুলো প্রেজেন্ট করতে পারেন, যেটা কিনা আপনার ডাটার যে লুকটা আছে, লুকটা সুন্দর বাড়াবে, সৌন্দর্য যেটা আছে সেটা বৃদ্ধি করবে। ঠিক আছে? সো এখানে আমরা 6টা মূলত অ্যাঙ্গেল পাই, যেটা কিনা আমরা এখানে হচ্ছে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ, যেটা উল্টা ঘুরবে, ঘড়ি কাঁটার দিকে ঘুরবে। আর এটা হচ্ছে এটা কাউন্টার ক্লকওয়াইজ হচ্ছে ঘড়ি কাঁটা, যখন আমরা এদিকে ঘোরাচ্ছি তখন এটা এদিকে ঘুরবে। অর্থাৎ ঘড়ি কাঁটাটা হচ্ছে এদিকে ঘুরে 1 2 3 4 5 6। সো এটা, আর এটা হচ্ছে যদি আমরা একটু উল্টা দিকে ঘুরাই তাহলে এদিকে ঘুরে যাবে। দেন এখানে এটা হচ্ছে ভার্টিক্যালি, আপনি এটা রোটেট করতে পারবেন, রোটেট টেক্সট ডাউন করতে পারবেন। হ্যাঁ, এবং ফরম্যাট সেল অ্যালাইনমেন্ট করতে পারেন। লাইক এটাতে ক্লিক করলে দেখেন আপনি চাইলে কোনো একটা অ্যাঙ্গেলে সেট করে আপনি ডাটাগুলো প্রেজেন্ট করতে পারেন। লাইক আমি যদি কোনো একটা নির্দিষ্ট ডিগ্রিতে প্রেজেন্ট করতে চাই আমার ডাটাগুলো, তাহলে আমি একই বাটনে ক্লিক করলে এই অনুযায়ী প্রেজেন্ট হবে। সো এটা ছিল রোটেশনের ব্যাপার। আর একটা বিষয় এখানে আলোচনা করবো, সেটা হচ্ছে যে আমরা র্যাপ টেক্সট, হ্যাঁ, হোম মেনু থেকে র্যাপ টেক্সটের বিষয়টা আমি দেখিয়ে দিই। র্যাপ টেক্সটটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে র্যাপ টেক্সট আমরা কখন ইউজ করবো, লাইক আমরা অনেক সময়
ধরেন কিছু একটা সেন্টেন্স লিখতে হয়, হ্যাঁ, আপনি লিখতেছেন যেমন আই অ্যাম বাংলাদেশি। সো আই এম বাংলাদেশি, যখন আমি এই সেন্টেন্সটা লিখলাম, সো এরকম অনেক সেন্টেন্সে থাকতে পারে, হ্যাঁ। সো এই সেন্টেন্সগুলো দেখা যাচ্ছে আমি একটা লাইনের ভিতর কভার করতে চাচ্ছি, বাট আমার যে এই সেলের ভ্যালুটা, সেটা কিন্তু অলরেডি অপর একটা সেলের উপর চলে গেছে, বাট আমি চাচ্ছি যে এই সেলে যে ভ্যালুটা আছে, এই সেলের ভ্যালুটা শুধুমাত্র এই সেলের মধ্যেই ফিক্স থাকবে। সেক্ষেত্রে আমরা যেটা কাজ করতে পারি, জাস্ট র্যাপ টেক্সটে ক্লিক করলে দেখেন আমার ডাটাগুলো, আমার সেলটা ভেঙে, সেন্টেন্সটা ভেঙে কিন্তু একটা সেলের ভিতরে চলে আসছে। সো এই কাজটা আমাদের অনেক সময় প্রয়োজন হয় র্যাপ টেক্সটে। তো র্যাপ টেক্সটের কাজ হচ্ছে যে আপনি একটা সেলকে ভেঙে একটা ডাটা সেলের মধ্যে ডাটাগুলো নেওয়া, ঠিক আছে। আর এরপরে আরেকটা বিষয় আমরা দেখি, এখানে হচ্ছে মার্স অ্যান্ড সেন্টার আছে। মার্স অ্যান্ড সেন্টার যে বিষয়টা আছে, সেখানে হচ্ছে মার্স অ্যান্ড সেন্টার, মার্স অ্যাক্রস, মার্স সেল, আনমার্স, এই কয়টা বিষয় আছে। সো এটা কি একটু দেখি। যেমন আমরা যদি এখানে মার্স অ্যান্ড সেন্টার করি, অনেক সময় আমরা কিছু বিষয় দেখে থাকি যে অনেকগুলো সেলে ভ্যালু, যেমনটা আমরা একটু দেখি এখানে, যে আমি দুইটা সেলকে বা পাশাপাশি দুইটা সেল বা তিনটা সেলকে বা চারটা কলামকে আমি এভাবে ব্লক করে নিলাম। ব্লক করে যদি আমি এখান থেকে মার্জ করে দেই, হ্যাঁ, মার্জ সেল করে দিই, তাহলে দেখেন এটার মধ্যে কিন্তু এই মুহূর্তে একটা সেল হিসেবে কাউন্ট হবে। সো আপনি এখানে যেটা লেখেন, যেমন এখানে বাংলাদেশ, বাংলাদেশ লিখে জাস্ট এটাকে আপনি যেখানে রাখেন একটা সেলের মধ্যে আপনি শো করতে পারবেন, ঠিক আছে। সো চাইলে ভ্যালুটা একটু বাড়িয়ে দিতে পারেন, এটাকে অনেক বড় করতে পারেন। অর্থাৎ আমরা অনেক সময় কিছু টাইটেল প্রেজেন্ট করতে হয়। সো টাইটেল ক্ষেত্রে আমরা মার্স অ্যান্ড সেন্টার থেকে আমরা এই অপশনগুলো ব্যবহার করে থাকি। সো অলরেডি কিন্তু এটা মার্স অ্যান্ড সেন্টার হয়ে গেছে। সো এটাকে যদি আপনি চাইলে আনমার্স করতে পারেন, যে আগের অবস্থায় নেওয়ার প্রয়োজন, তাহলে এখান থেকে আনমার্স করে নেবেন। সো আপনি যদি আবার মার্স অ্যান্ড সেন্টার করতে চান, তাহলে এটা একদম ফিক্সড পজিশনে এখানে বসে যাবে, ঠিক আছে। সো এই কাজগুলো আপনি সহজে ইজিলি করতে পারবেন। তাহলে আমরা এখান থেকে র্যাপটেক্স, মার্স অ্যান্ড সেন্টার এটা দেখে নিলাম। এরপর আমি কিছু বিষয় এখানে দেখিয়ে দেবো, সেটা হচ্ছে যে কন্ডিশনাল ফরম্যাটিং। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। তার আগে একটু আলোচনা করি। এখানে কিছু বিষয় আছে, যেমনটা আমাদের কোনো সময় যদি ভ্যালু নিয়ে কাজ করি, লাইক আমরা একটা টেক্সট নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, লাইক এখানে কোনো একটা ভ্যালু আপনি বসিয়ে দিলেন, লাইক এখানে 19944, লাইক কোনো একটা ডিজিট আপনি বসিয়ে দিলেন ভ্যালুটা। সো এই ভ্যালুটা কিন্তু এখানে আমরা একটা ফরম্যাট অনুযায়ী, ফরম্যাট বলতে যদি আমরা কমা বসিয়ে দিতে চাই, বা এখানে এটা যে একটা ভ্যালু, সে ভ্যালু কি বোঝাচ্ছে, টাকা বোঝাচ্ছে না ডলার বোঝাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের অনেক সময় ফিক্সড করতে হয়। সো যেমনটা আমরা এখানে যদি, যে এই ভ্যালুটা আছে, এই ভ্যালুটাকে যদি আমরা টাকাতে বা ডলারে কনভার্ট করতে চাই, তাহলে এখানে একটা সিম্বল আমরা দেখতে পাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করলে দেখেন এটা এই মুহূর্তে ডলারে কনভার্সন হয়ে গেছে। সো এটা কিন্তু নর্মালি একটা ভ্যালু থাকে, তো আপনাকে অবশ্যই যখন কোনো একটা টেবিল রেডি করতে হবে, তখন ভ্যালুগুলো ফরম্যাটটা অবশ্যই এখানে বসিয়ে দিতে হবে। সো এখানে অনেকগুলো দেশের যেই সাইনটা আছে, হ্যাঁ, ডলার, ইউরো সাইন আছে, বা চাইনিজ সাইন আছে, এই সাইনগুলো আপনি বসিয়ে দিতে পারেন, সিম্বলগুলো তাদের যে অ্যাকাউন্টিং যে অ্যাকাউন্ট হিসেবগুলো থাকে, যেমন আমরা বাংলাদেশের ক্ষেত্রে টাকাটা ব্যবহার করে থাকি, তো এখানে ডলার আছে, ইউরো আছে, দেন রুপি পাবেন, হ্যাঁ। সো যদি আমি এখানে যদি বাংলাদেশের কোনো ভ্যালু বসিয়ে দিতে চাই, যে বাংলাদেশের টাকাটা বসিয়ে দিতে চাই, তাহলে মোর অ্যাকাউন্ট ফরম্যাটে যাবে। সিম্বল নামে একটা অপশন আছে, সো অ্যাকাউন্ট সেকশনে এখানে সিম্বল একদমই নিচে যদি যাই, আমরা একদম নিচে যাই, তাহলে নিচের দিকে যদি আমরা একটু উপরে যাব, ওকে, সো আমরা অলরেডি এখানে পেয়ে গেছি। তুর্কিশ এটা না, সো নেপাল, হিন্দ, ওকে, আমাকে একটু উপরে যেতে হবে। সো আমরা দেখেন এখানে একটা ভ্যালু আমরা পেয়ে গেছি অলরেডি। সো বাংলাদেশ, লাইক আমরা এখানে যাই,
বাংলাদেশের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা যদি আমরা নিতে চাই, ওকে এইখানে বাংলা, রাইট। সো বাংলাটা আমরা পেয়ে গেলাম। ওকে, জাস্ট ওকে বাটনে ক্লিক করলে দেখেন এই মুহূর্তে আমরা যে এটা বাংলার একটা ভ্যালু, সেই ভ্যালুটা আমরা এখানে বুঝতে পেরেছি, পাচ্ছি। সো ভিউয়ার্স, এটা ছিল একটা ডলার সিম্বল বা বিভিন্ন সিম্বল, মানে যেটা কিনা একটা অ্যাকাউন্টস বোঝায় বা একটা ব্যালেন্সকে বোঝানো হয়। সো ব্যালেন্সের জন্য যেই সিম্বলগুলো আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারি, এবং পাশাপাশি আমরা এখানে কমা ব্যবহারটা এখানে করতে পারি, যে কমা যদি আমরা দিয়ে দিই তাহলে সেটা দেখেন ডেসিমেল ভ্যালু সহ এখানে কাউন্ট হয়ে গেছে। সো ডেসিমেল ভ্যালুটাকে যদি একটু ইনক্রিমেন্ট করতে চান তাহলে আপনি চাইলে ইনক্রিমেন্ট করতে পারেন, যদি ডিক্রিমেন্ট করতে চান তাহলে এখানে ডিক্রিজ করতে পারেন। সো বিভিন্ন কাজই এখানে থেকে করতে পারেন। ওকে, দেন এর পরবর্তীতে আরেকটা বিষয় দেখেন, এখানে যদি আমরা জেনারেলে যাই, জেনারেলে গিয়ে কিন্তু অনেকগুলো ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমরা অনেক সময় কিছু বিষয়ে আমাদের প্রবলেম হয়ে থাকে, যেমনটা আমরা ধরেন আমি কোনো একটা নাম্বার লিখতে চাচ্ছি, হ্যাঁ, ধরেন আমি 4 নাম্বার লিখবো। সো 4 নাম্বারের ক্ষেত্রে লাইক আমি ফোন লাইক 4 নাম্বার লিখতে চাচ্ছি, তো 4 নাম্বারের পূর্বে কিন্তু আমাদের অবশ্যই জিরো ভ্যালুটা বসিয়ে দিতে হয়। হ্যাঁ, যদি আমাদের দেখেন আমি 017 লাইক কোনো একটা ভ্যালু দিয়ে দিচ্ছি 017। ওকে, টোটালি মেবি 11টা ভ্যালু হয়ে গেছে এখানে। ওকে, আরেকটা ভ্যালু ম্যানেজ আছে, সো এটা। সো এই ভ্যালুটা আমি যখন বসিয়ে দিচ্ছি দেখেন এখানে কিছু একটা প্রবলেম হচ্ছে, আমার জিরোটা এই মুহূর্তে নাই, ভ্যানিশ হয়ে গেছে। সো আমি চাচ্ছি জিরো সহ এখানে রাখার জন্য। সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হয় এই মুহূর্তে, এটা জেনারেল, অর্থাৎ এই সেল ফরম্যাটটা আছে জেনারেল। সো আমি যদি এটাকে একটু টেক্সট ফরম্যাটে ডিফাইন করে দেই, লাইক আমি এখানে টেক্সট ফরম্যাটটা দিয়ে দেবো। হ্যাঁ, টেক্সট ফরম্যাটটা দিয়ে দিলাম। এখন যদি আমরা জিরো সহ রাখতে পারবো, আমার যে ভ্যালুটা যদি আমি জিরো রেখে দিই তাহলে কিন্তু সে আমাকে জিরো ভ্যালু সহ নিয়ে নেবে। সো এই কাজগুলো কিন্তু আমাকে অনেক সময় করতে হয়। সো আমরা এই মুহূর্তে জিরো ভ্যালু সহ আমরা এখানে কোনো একটা সেলে রাখতে পারি। সো এক্ষেত্রে অবশ্যই আপনাকে ফরম্যাটটা চেঞ্জ করে নিতে হবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে নর্মালি জেনারেল থাকে, তো এই জেনারেলটা চেঞ্জ করে আপনাকে টেক্সট ফরম্যাটে কনভার্ট করতে হবে। ঠিক আছে, ওকে। দেন আমরা আরেকটা বিষয় একটু দেখি, সেটা হচ্ছে যে কন্ডিশনাল ফরম্যাটিং। সো কন্ডিশনাল ফরম্যাটিং আমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে কন্ডিশনাল ফরম্যাটিংটা কি বোঝায়, যে আমরা কোনো একটা ভ্যালুকে কন্ডিশনাল পারপাসে প্রেজেন্ট করতে পারি। যেমন এখানে 3টে ভ্যালু, আমরা জাস্ট এই 3টে ভ্যালু নিয়েছি। সো এখানে দেখেন যদি আমি একটু হাইলাইট করতে চাই, হ্যাঁ, এখানে হাইলাইট করব কি দিয়ে, যেমন গ্রেটার দেন। সো গ্রেটার দেন 13 দেওয়া আছে, হ্যাঁ। এরকমটা হতে পারে যে আপনার একটা টেবিল আছে, সেই টেবিলে নির্দিষ্ট কিছু ভ্যালু আছে। সো আপনি চাচ্ছেন যে আপনি কিছু একটা ভ্যালু থেকে উপরের ভ্যালুগুলো মার্কিং করার জন্য। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে হয়। যেমন আমরা এখানে অনেকগুলো ভ্যালু আছে, সো আমি চাচ্ছি এই টেবিল থেকে আমাকে ওই ভ্যালুগুলো মার্ক করে দেন যে ভ্যালু কিনা 30 থেকে বড় বা 40 থেকে বড়, তাহলে আমাকে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে হবে। সো এখানে হাইলাইটার থেকে গ্রেটার দেন। সো গ্রেটার দেনে যদি আমরা ক্লিক করি 14, লাইক আমরা এখানে 14 দিয়ে দিচ্ছি, তাহলে দেখেন 14 থেকে যে ভ্যালুগুলো বড় আছে সেইগুলো কিন্তু আমাকে দেখাচ্ছে। হ্যাঁ, সো এটা আপনাকে একটা ক্যালকুলেশন কুইকলি বের করার জন্য বা কোনো একটা ডেটাকে অ্যানালাইজ করার জন্য অনেক হেল্পফুল একটা টুলস। সো এটা ইউজ করে করতে পারেন, এবং এখানে লেস দেন আছে, লাইক আপনি আলাদাভাবে 14 অর্থাৎ 50 থেকে যেগুলো কম আছে সেগুলো আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এরপরে এখানে আছে আমরা যদি হাইলাইট থেকে যাই বিটুইন আমরা দেখতে পারি, ইকুয়াল, এগুলো অনেকগুলো অপশনই আছে, সেগুলো আপনি দেখতে পারবেন। এবং এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, যেমন এখানে কোন কোন ভ্যালুগুলো ডুপ্লিকেট করা আছে, যেমন এখানে পাশাপাশি কিছু ভ্যালু রাখি, এই ভ্যালুগুলো আমরা নিয়ে নিলাম। নিয়ে যদি আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই, এখানে ডুপ্লিকেট ভ্যালু যদি আমরা দেখতে চাই তাহলে দেখেন এখানে সবগুলো ভ্যালু কিন্তু ডুপ্লিকেট করা আছে। যদি আমরা ইউনিক ভ্যালু বের করতে চাই, ইউনিক ভ্যালু এখানে আমরা একটা পাবো না। ঠিক আছে, বাট আমরা যদি একটু আলাদা করে একটু টেবিল জেনারেট করে, ধরুন এখানে একটা কিছু টেবিল তৈরি করলেন। ওকে, এখানে 23 দিয়ে দিলেন। সো দেখেন আমরা লাইক এই একটা টেবিল, এই একটা টেবিল আমরা জেনারেট করলাম, এই টেবিলে কয়টা ভ্যালু আছে, হ্যাঁ। সো আমি যদি এই টেবিলে ভ্যালুগুলোর মধ্যে থেকে কোন ভ্যালুগুলো ডুপ্লিকেট সেগুলো আমরা বের করতে চাই,
তাহলে অনেক ইজিলি আমি এটা বের করতে পারি। জাস্ট এটা হাইলাইটার কন্ডিশন ফরম্যাটিংয়ে গিয়ে ডুপ্লিকেট ভ্যালুর মাধ্যমে দেখেন আমার এই টেবিল থেকে যে ভ্যালুগুলো ডুপ্লিকেট করা আছে সেগুলো কিন্তু সে আলাদাভাবে এখানে ডিফাইন করে দিয়েছে। সো এটা অনেকটাই আমি মনে করি একটা ইম্পর্টেন্ট বিষয়। সো আপনারা যখন এক্সেলে কাজ করবেন বা আপনার ডেটাগুলো নিয়ে অ্যানালাইসিস করবেন, সেক্ষেত্রে ডেটাগুলোকে যেন দ্রুত অ্যানালাইসিস করতে পারেন সে বিষয়ে হেল্পফুল হবে অনেক। সো এইভাবে এখানে অনেকগুলো ফরম্যাটই আছে। সো আপনি অনেকগুলো ফরম্যাট ব্যবহার করতে পারেন। যেমন এখান থেকে টপ বটম, হ্যাঁ, টপ 10 আইটেমসগুলো আপনি বের করতে পারবেন, টপ 10%, বটম অ্যাভারেজ ভ্যালুগুলো বের করতে পারেন। এরপরে এখানে আপনি ডেটা ভ্যারিয়েবল আছে, লাইক আপনি কোনো একটা ভ্যারিয়েবলকে কালারের মাধ্যমে প্রেজেন্ট করতে চাচ্ছেন, হ্যাঁ, লাইক ডেটাগুলোকে সেইভাবে প্রেজেন্ট করবে। সো যেমন এখানে এই সেলটাকে যদি আমি একটু ক্লিয়ার করে দিই, লাইক আমি এখান থেকে ক্লিয়ার ফরম্যাট করে দিচ্ছি সবগুলো। যেমন আমি এখানে যে ভ্যালুগুলো আছে সেগুলো ভ্যালু 100-এর পার্সপেক্টিভে সে প্রেজেন্ট করবে। যে যেমন আমি এখানে যদি ডাটা বার নিয়ে প্রেজেন্ট করি, যেমন এখান থেকে ডাটা বার দিয়ে প্রেজেন্ট করলাম, দেখেন এখানে সবচেয়ে ম্যাক্সিমাম ভ্যালুগুলো যেগুলো আছে সেই ভ্যালুগুলো কিন্তু আমি এখানে তারা ডাটার মাধ্যমে অর্থাৎ একটা বার সেটের মাধ্যমে তারা প্রেজেন্ট করে দিয়েছে। সেইগুলো ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হয়, বা ডাটা অ্যানালাইসিস ডাটাগুলো বুঝতেও সহজ করে, যেটা আপনার জন্য অনেক হেল্পফুল একটা বিষয়। ওকে, সো এখান থেকে অনেকগুলো ফরম্যাট আছে, আপনারা এখান থেকে দেখে নেবেন। অনেকগুলো ফরম্যাট আছে, এগুলো আমি যেহেতু আমার টিউটোরিয়ালটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে, সো আমি এগুলো ডিটেলস আলোচনা করতেছি না, আপনারা একটু দেখে নেবেন। ওকে, আর একটা বিষয় হচ্ছে যে আমরা ইজিলি কোনো একটা কলামকে, যেমন এখানে আমরা ফরম্যাট, হ্যাঁ, যে কোনো একটা ডেটাকে, ধরেন আমি এখানে কিছু ডেটা আছে, লাইক এখানে 21 আছে, লাইক এখানে 25 আছে। সো আমি লাইক একটা টেবিল তৈরি করা হয়েছে আমার এখানে, টেবিলে কিছু ভ্যালু আছে, সো এই টেবিলে ভ্যালু আছে, আমি চাচ্ছি এইখানে যে ভ্যালুটা আছে ভ্যালুটাকে আমি এক্স্যাক্টলি একটা টেবিলে কনভার্ট করতে চাচ্ছি। তাহলে আমাকে সহজেই টেবিলে কনভার্ট করার জন্য আমরা এখানে এসে টেবিলে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে, আপনি যেটা প্রয়োজন সেটা ইউজ করতে পারবেন। ওকে, সো এটা যেহেতু কোনো কলাম সেট করা নেই, আপনি চাইলে এখানে কলামটা বসিয়ে নিতে পারেন। লাইক এখানে কলামের ভ্যালু, কলামের নামটা চেঞ্জ করে নিতে পারেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এভাবে আপনি দিতে পারেন, অথবা ডে দিতে পারেন, অথবা স্পেসিফিক কোনো টপিক আপনি এখানে এরিয়া সেট করতে পারেন। ওকে, সো এরপরে এখানে সেল স্টাইল আছে। এখানে সেল স্টাইল হচ্ছে যে কোনো একটা সেলের ভ্যালুগুলোকে আপনি বিভিন্ন বিভিন্ন সাইনে আপনি কনভার্ট করতে পারেন। এখানে যেমন ডেটা মডেল আছে, হ্যাঁ, গুড, ব্যাড, নিউট্রাল আছে, যে আপনি কিছু কিছু ডাটা আপনি যখন অ্যানালাইজ করবেন, লাইক এই ডাটাগুলোকে এভাবে আলাদা করে ডিফাইন করে রাখতে পারেন, যে এই ভ্যালুটার মধ্যে, যেমন আমরা এই ভ্যালুটার মধ্যে এই ভ্যালুটা অনেক ভালো আছে, সো আমরা এটা নিউট্রাল করে রাখলাম। এভাবে বিভিন্ন সাইন আপনি আলাদা করে সেলের যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে আপনি আইডেন্টিফাই করার জন্য সেল স্টাইল থেকে আপনি এটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, ওকে, সো এরপরে আমরা আরেকটা বিষয় দেখিয়ে দিই, সেটা হচ্ছে ইনসার্ট নামে একটা বিষয় ছিল। এটা আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, সো আমি এটা নিয়ে একটু কথা বলবো। সো ইনসার্ট বিষয়টা আমরা যখন ব্যবহার করি, যে ইনসার্ট জিনিসটা কি, হ্যাঁ, ইনসার্ট জিনিসটা হচ্ছে সংযোজন করা। লাইক আমি একটা টেবিল তৈরি করেছি, হ্যাঁ, ধরেন আমি এগুলোকে টোটালি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, অথবা আমি এখানে ক্লিক করলেও অল সিলেক্ট হবে। জাস্ট এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে অল সিলেক্ট, এখন কিবোর্ড থেকে ডিলিট বাটন চাপলে সবগুলো ডিলিট হয়ে যাবে ডাটা। সো আমি নতুন করে একটু কিছু ডাটা নিয়ে নেই, যেমন এখানে আমরা লিখে দিচ্ছি জানুয়ারি, একটু এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি আপনাদের। ওকে, এখানে কিছু ভ্যালু আমরা বসিয়ে দিই, লাইক ধরে নিচ্ছি এখানে কিছু ডেটা আছে। ওকে, এখানে আপনাদের কিছু ডেটা আপনারা অলরেডি রেখে দিয়েছেন। সো এই ডেটা রাখার পরে আপনারা চাচ্ছেন যে আপনি টেবিলটাকে কিছু মাঝখানে একটা কলাম বাড়াতে হবে বা যোগ করতে হবে, তাহলে কি আপনি টেবিলটা আবার সাজাবেন, আবার ডেটা এন্ট্রি করবেন? না, আপনাকে ওই কাজ করতে হবে না। আপনি সরাসরি ইনসার্ট নামে একটা কমান্ড আছে, টুলস আছে, সেই টুলসের মাধ্যমে দেখেন এখানে কিছু ফাংশনালিটি আছে, যেমন ইনসার্ট শিট কলাম। যদি আপনি একটা শিট বাড়াতে চান,
অর্থাৎ শিটে ইনসার্ট, এই যে শিটে আছেন এই শিটে যদি একটা কলাম যোগ করতে চান, জাস্ট এখানে ক্লিক করলে দেখেন একটা কলাম এখানে স্পেস আপনার তৈরি করে দিয়েছে। সো আপনি এখানে আপনার মতো কোনো একটা ভ্যালু আপনি বসিয়ে দিতে পারেন। লাইক আপনি ঠিক সেমভাবে রোর ক্ষেত্রেও তাই, এখানে গিয়ে ইনসার্ট শিট রো, তাহলে আপনি কোনো একটা রো যোগ করতে পারবেন। অথবা এখানে আরও সহজে করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্টে ক্লিক করলে দেখেন আমরা এখানে যোগ করতে পারি। লাইক এটাকে ধরে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে ইনসার্টে ক্লিক করলে দেখেন এখানে আপনি যোগ করতে পারবেন। সো এইভাবে আপনি যোগ কোনো একটা কলামে বা রোতে আপনি এখানে সেলগুলো কোনো একটা টেবিলে আপনি রো অথবা কলাম এভাবে যোগ করতে পারেন বা ইনসার্ট করতে পারেন। আর যদি প্রয়োজন না হয় তাহলে আপনি এখান থেকে চাচ্ছেন যে আমি এই কলামটা প্রয়োজন নাই, আমি এটা অব্যবহৃত আম, একটা কলাম রেখেছি, সো আমি এটা ডিলিট করে দিব। তাহলে আমি এখানে ডিলিটে ক্লিক করলে দেখেন এর মধ্যে এটা ডিলিট হয়ে যাচ্ছে। লাইক এটাতে সিলেক্ট করে ডিলিটে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। অথবা আরও ইজিয়েস্ট ওয়েতে করার জন্য এটা ধরবেন, মাউসের রাইট বাটন ক্লিক করে ডিলিটে ক্লিক করলে আপনি ডিলিট করতে পারবেন। ওকে, সো এরপরে আমি ফরম্যাট নিয়ে একটু কথা বলি। ফরম্যাটের বিষয়টা হলো অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ফরম্যাটটা কি। ফরম্যাটটা আমরা অনেক সময় ব্যবহার করে থাকি আমাদের প্রয়োজনীয় কাজের জন্য। যেমন ফরম্যাট থেকে কিছু বিষয় আমি একটু আলোচনা করি। রো হাইট, কলাম উইথ এবং ভিজিবিলিটি আছে, হ্যাঁ। এবং এখানে অর্গানাইজ শিট আছে। সো এখানে প্রোটেক্ট আছে, প্রোটেক্ট সেল আছে, ফরম্যাট সেল আছে। এই বিষয়গুলো অনেক বেশি জরুরি। সো এটা একটু আমি ব্রিফলি আলোচনা করি ডিটেলস আকারে। সো আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন। ওকে, সো এখানে ফরম্যাটের প্রথমত আলোচনা করি একটু রো হাইট নিয়ে। রো হাইটটা হচ্ছে স্পেশালি যখন আমরা একটা রো নিলাম, রোকে যেমন আমি প্রথম যে রোটা এটা সিলেক্ট করলাম, এখন এরও তো একটা নির্দিষ্ট পরিমাণে হাইট আছে, হ্যাঁ। সো সেই হাইটটা যদি আমরা একটু জানতে চাই তাহলে আমরা এখানে জাস্ট ক্লিক করে রো হাইটে ক্লিক করলে দেখেন এখানে একটা ভ্যালু দেওয়া আছে 150, এখানে 15 পরিমাণ ভ্যালু দেওয়া আছে। সো আমি এখানে যদি এই ভ্যালুটা একটু দ্বিগুণ করে দিই, যেমন এখানে 30 করে দিই, ইন্টার চাপি, তাহলে দেখেন আমার প্রথম যে রোটা আছে এই মুহূর্তে কিন্তু একটু হলেও অনেকটাই তার দ্বিগুণ, আগের তুলনায় দ্বিগুণ একটা সাইজ পরিমাণ একটা হাইট এখানে জেনারেট হয়ে গেছে। সো এই হাইটটা আপনি চাইলে কোনো একটা ফিক্সড ভ্যালু বসিয়ে দিতে পারেন, অথবা এই কাজটা আমি কিন্তু ম্যানুয়ালি করতে পারতাম। ম্যানুয়ালি করার জন্য জাস্ট এখানে ধরবেন, ধরার ক্ষেত্রে দেখেন যখন আমি মাউসটা নিচ্ছি, মাউসটা নেওয়ার পরে যখন আমি এ ধরনের একটা ডিরেকশন সাইন পাচ্ছি, যেটা কিনা আমি আপ টু বটম, অর্থাৎ আপ টু বটমে হাইটটা আমি বাড়াতে পারবো। লাইক এখানে ধরে আমি সাইজটাকে বাড়িয়ে দিতে পারি, তাই লাইক এটাকে ধরে আমি কমিয়ে দিতে পারি, ঠিক আছে। আপনি চাইলে এটাকে বাড়িয়ে দিতে পারেন, চাইলে এটাকে ধরে কমিয়ে দিতে পারেন। ওকে, তাহলে আমি এটা ম্যানুয়ালি নিতে পারি। সো আমরা এখান থেকে নেওয়ার প্রয়োজন নেই। ঠিক সেমভাবে আপনি কলামের ক্ষেত্র, যেমনটা আমি এখানে কলামটা দেখতে পাচ্ছি যে কলামের যে ডাটাটা আছে সেটা আমি পরিপূর্ণভাবে দেখতে পাচ্ছি না। স্যার আমি চাচ্ছি একটু স্পেস তৈরি করার জন্য, তো আমি এটাকে ধরে জাস্ট একটু স্পেসটা একটু বাড়িয়ে দিই, তাহলে দেখেন আমি ডাটাটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, ঠিক আছে। সো এই ধরনের কিছু কাজ আমাদের করতে হবে। সো এই কাজটা আমরা অনেক ইজিলি করার জন্য, লাইক এটা আছে এই মুহূর্তে, জাস্ট এখানে ডাবল ক্লিক করলে সেটা যতটুকু স্পেস প্রয়োজন প্রয়োজন তো ডাটাটা প্রেজেন্ট করার জন্য ঠিক ততটুকু স্পেস নিয়ে সে ডাটা আমার ডেটাগুলো প্রেজেন্ট করবে, তারা শো করবে, ঠিক আছে। ওকে, সো এখান থেকেও আমরা ঠিক সেমভাবে কলাম উইডটাকে বাড়িয়ে দিতে পারি, যে কলাম উইডটা আমরা এখান থেকে জেনে নিতে পারি কত দেওয়া আছে। সো আমরা এখান থেকে একটু ডানে বামে যদি মুভ করি তাহলে কলাম উইডটাকে বাড়িয়ে দিতে পারি, কমিয়ে দিতে পারি। ওকে, সো তাহলে আমরা রো হাইট এবং কলাম উইডটা আমরা দেখে নিলাম। এরপরে আম, এখান থেকে একটা বিষয় আমরা দেখে নেব যে হাইট এবং আনহাইট বিষয়টা আছে। সো হাইট এবং আনহাইটটা কি, এখানে দেখেন হাইট রো, হাইট কলাম, হাইট শিট আছে, আনহাইট আছে, আনহাইট কলাম আছে। অনেক সময় কিছু ইম্পর্টেন্ট শিট থাকে, যে ইম্পর্টেন্ট শিটে কিছু টুলস কলামগুলো থাকে যেগুলোকে আমাকে আমার কলিগ অথবা অন্য কেউ আছে সেগুলো যেন না দেখতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যেটা করি সেটাকে আমরা হাইড করে রাখি। লাইক আমি চাচ্ছি যে প্রিন্ট করার ক্ষেত্রে অনেক সময় হাইটটার প্রয়োজন হয়, যেমন আমি চাচ্ছি যে মার্চ থেকে জুলাই পর্যন্ত যে হিসাবগুলো আছে সেগুলো আমি হাইড করে রাখতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি ফরম্যাটে যাব, গিয়ে হাইটে গিয়ে যদি হাইট কলামস যাই তাহলে দেখেন আমি অলরেডি এখানে ফেব্রুয়ারি পরে পাচ্ছি অগাস্ট, অর্থাৎ অলরেডি কিন্তু 4 মাসের যে ভ্যালুটা আছে সেটা কিন্তু হাইড হয়ে গেছে। সো আমি যদি আবার আনহাইড করতে চাই তাহলে কি করব, এই দুইটা কলামকে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট এটাকে ধরবো, ধরে হাইড,
হাইট থেকে আমরা আনহাইট করব। সো আনহাইট কলামসে যদি ক্লিক করি তাহলে দেখেন আমি আগের ভ্যালুগুলো পেয়ে যাবো, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অর্থাৎ 5 মান্থসের যে ভ্যালুটা আছে সেটা আমরা পেয়ে যাব। ওকে, সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছেন আপনারা। এটা অনেক সময় আমাদের প্রয়োজন হয়। সো ঠিক সেমভাবে আমরা রোর ক্ষেত্রেও কিন্তু করতে পারি সেম কাজটা। এভাবে ধরে আমরা এখানে আসি, এসে হাইট, হাইট থেকে আমরা চাইলে হাইট রোজ করতে পারি। তাহলে দেখেন এর হাইট রোগুলো হাইট দেখাবে। যদি আমরা আবার নিয়ে আসতে চাই তাহলে পাশাপাশি দুইটা, হ্যাঁ, অর্থাৎ প্রিভিয়াস এবং নেক্সট দুইটা রোকে এভাবে সিলেক্ট করতে হবে, করে এখানে হাইট, হাইট থেকে আনহাইটে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন আমরা সেগুলো আবার পেয়ে যাব, অর্থাৎ রিকভার করতে পারবো। চাইলে আপনি চাইলে যে শীটটা আছে, যেমন এখানে আমি যদি একটা শীট এখানে যোগ করলাম, সো আমি চাচ্ছি এই শীটটাকে হাইড করে রাখবো, তাহলে আমি এখানে যাব হাইট, হাইটে গিয়ে যদি আমরা হাইড শীট করে দিই তাহলে দেখেন এই মুহূর্তে কিন্তু শীটটা হাইড হয়ে আছে। সো আমার একটা ফাইল আছে, সেই ফাইলে যদি আমি কোনো স্পেশাল কোনো শীট থাকে তাহলে আমরা কিন্তু শীটটাকে হাইড করে রাখতে পারি। সো আনহাইড করার জন্য এখানে আমরা আনহাইডে যাব, আনহাইডে গিয়ে আনহাইড শীটে যদি আমরা যাই তাহলে দেখেন আমি যে শীটটা হাইড করা আছে এটাকে আমার ওপেন করতে পারবো। ওকে, সো এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ইস্যু যেটা আপনাদের অনেক সময় প্রয়োজন হতে পারে। সো আপনারা এইভাবে ইউজ করে নেবেন। এরপর আমি কিছু বিষয় দেখিয়ে দিই যে এই যে শীটটা আছে শীটের আপনার নেমটা চেঞ্জ করতে পারেন, রিনেম করতে পারেন, এখান থেকেও করতে পারেন। লাইক এখান থেকে আপনি ডিলিট করতে পারেন, রিনেম করতে পারবেন, হ্যাঁ, কপি করতে পারেন। লাইক এই শীটটার একটা কপি নিতে পারেন, এই কপি নিয়ে জাস্ট এটা কপি হয়ে গেল। সো আমরা কপিটাকে যদি চাই, লাইক এটাকে আমরা কপি ধরে মুভ আর কপি, সো কপি করে নেব, ক্রিয়েট কপি, ওকে বাটনে ক্লিক করলে দেখেন সেম কপিটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। সো এইভাবে আপনি কপি করতে পারেন। ঠিক আছে, যে অনেক সময় প্র্যাকটিস করতে হয় বা কিছু ইম্পর্টেন্ট ডাটা থাকে যে ডাটাগুলো ফরম্যাটগুলো শুধু নিয়ে জাস্ট আদার্স ডাটাগুলো আমাকে মুছে দিতে হয়, সেক্ষেত্রে আমি নতুন করে ফরম্যাট জেনারেট না করে আমি জাস্ট কপি করে সেটা আমি ইউজ করতে পারি। ওকে, এগুলো নামও আপনি চাইলে আপনার কাজের পারপাস অনুযায়ী এখানে চেঞ্জ করতে পারেন। যেমন এখানে আমরা দিতে পারি মান্থলি রিপোর্ট, এনটি এইচএল মান্থলি রিপোর্ট, পার্টি রিপোর্ট। সো আমরা এখানে নামটা চেঞ্জ করে দিতে পারি। ওকে, এখানে চাইলে আপনি কালার করতে পারেন, ট্যাব কালার আছে, এগুলো আপনি ডিফাইন কোনো কালার দিতে পারেন। এখানে অনেকগুলো কাজই করা যায়, এগুলো দেখে নেবেন। ওকে, সো এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় দেখি, সেটা প্রোটেক্ট শিট। প্রোটেক্ট শিটটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে অনেক সময় হয় যে আপনি কিছু ইম্পর্টেন্ট শিট তৈরি করে রাখছেন, সে শিটটাকে প্রোটেক্ট করতে চাচ্ছেন যেন কেউ যেন এডিট না করতে পারে। সেক্ষেত্রে আমরা ধরেন আমি যে শিটটাতে আছে মান্থলি রিপোর্ট, এই রিপোর্টে যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো যেন কেউ এডিটিং না করতে পারে, হ্যাঁ, সো বা রাইট না করতে পারে বা চেঞ্জ না করতে পারে। সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হয়, যে প্রোটেক্ট শিট যদি আমরা যাই, এখানে গিয়ে আমি জাস্ট পাসওয়ার্ড দিয়ে আমার শিটটাকে প্রোটেক্ট করতে পারি, 1 2 3 লাইক আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সবগুলো প্রোটেক্ট করে দিলাম। কনফার্ম পাসওয়ার্ড 1 2 3 দিয়ে ওকে বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু এই যে যে এডিট করার যে অপশনগুলো আছে এই মুহূর্তে কিন্তু এগুলো হাইড হয়ে গেছে। আমি যদি কিবোর্ডে ডেটাও কিছু দিতে চাই কিবোর্ড থেকে, তাহলে কিন্তু সে আর নিচ্ছে না, সে আমাকে একটা মেসেজ থ্রো করতেছে। সো এটাকে যদি আপনি, এটা তারাই করতে পারবে যাদের কিনা পাসওয়ার্ড জানা আছে। সো এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, যে আমরা অনেক সময় অনেক ইম্পর্টেন্ট কিছু রিপোর্ট থাকে, সেই রিপোর্টের ডেটাগুলো যেন কেউ এডিট না করতে পারে, চেঞ্জ না করতে পারে, সেক্ষেত্রে আমরা এই কাজটা করে থাকি। সো আপনি যদি আনপ্রোটেক্ট করতে চান তাহলে আপনি পাসওয়ার্ড দিয়ে জাস্ট আপনি পাসওয়ার্ড দিয়ে এটা আনপ্রোটেক্ট করতে পারবেন, যেগুলো আপনি এডিট করার জন্য যে ফাংশনালিটি আছে সেই ফাংশনগুলো এখানে করতে পারবেন। ওকে, এরপরে আমি চাইলে কোনো একটা নির্দিষ্ট শিটকে, যেমন আমরা কোনো একটা সেলকে লক করে রাখতে পারি। যেমন আমি এই সেলকে যদি লক করতে পারি, যে চাচ্ছি যে এখানে যে সেলগুলো আছে এই সেলগুলো যেন কেউ ভ্যালুটা চেঞ্জ না করতে পারে, সেক্ষেত্রে আপনি এখান থেকে লক সেল করে দিলেন। হ্যাঁ, লক সেল করে দিলে যেটা হবে যে এখানে যদি আপনি কোনো ভ্যালু, এখানে যে নতুন করে কোনো ভ্যালু আপনি বসিয়ে দিতে চান, ও সরি, ইয়েস, সো এটার জন্য আমাকে যে কাজটা করতে হবে,
এখানে লক সেলটা আমরা তখনই কাজ করতে পারবো যখন কিনা আমার প্রোটেক্ট যে শিটটা আছে সেটা প্রোটেক্টেড অবস্থায় থাকবে। সো দেখেন এখানে আমি যেটা ইউজ করব, যে এখানে যদি আমরা লক সেলটা অন রাখি, প্রথমত লক সেলটা যদি অন রেখে এই মুহূর্তে কিন্তু আমরা পরিবর্তনটা করতে পারবো, লাইক আমি কিছু ভ্যালু এডিট করতে পারবো। বাট আমি যদি এটাকে প্রোটেক্টেড অবস্থায় রাখি, যে এখান থেকে আমরা প্রোটেক্টেড শিট করে দিলাম, জাস্ট আমি এখানে কোনো পাসওয়ার্ড না দিয়ে ওকে বাটনে ক্লিক করি, তাহলে দেখেন আমাকে কোনো ভ্যালু সে বসিয়ে দিতে পারবে না, ঠিক আছে। বাট এখানে যদি আমি আনপ্রোটেক্ট করে দিই, তাহলে দেখেন আমাকে এখানে কিন্তু কিছু ভ্যালু আমি যোগ করতে পারবো, ঠিক আছে। আমি এখানে কোনো কিছু বসিয়ে দিতে পারবো। বাট আমার যদি এখানে এটা আমি প্রোটেক্টেড করে দিই, ওকে বাটনে ক্লিক করি, তাহলে দেখেন আমাকে কোনো ভ্যালু সে এডিট করতে দেবে না। জাস্ট আমি কোনো কিছু বেশি বসিয়ে দিতে চাইলে আমাকে একটা মেসেজ শো করবে। সো এটার জন্য আপনি আনপ্রোটেক্ট সেল অর্থাৎ পাসওয়ার্ড না বসিয়ে জাস্ট আপনি লক করে রাখতে পারেন, ঠিক আছে। সো এখানে ফরম্যাট মেইন যে ফরম্যাটটা ছিল, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট ছিল। সো আশা করি আপনি এখানে বিষয়টা ভালো করে বুঝতে পেরেছেন। আর এরপর আমরা একটা ইম্পর্টেন্ট বিষয় দেখে নেব, সেটা হচ্ছে যে অটো সাম। এখানে কিছু বিষয় ছিল, যে অটো সামের কিছু বিষয় থাকে, যে সাম, এভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিনিমাম, হ্যাঁ। সো এই বিষয়টা আমি একটু আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে লাইক আপনি এখানে যে ভ্যালুগুলো আছে সবগুলো ভ্যালু সামেশন বের করতে চাচ্ছেন। লাইক এখানে অনেকগুলো ভ্যালু আছে, হ্যাঁ। সো যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু সামেশন আমি চাচ্ছি নিচের রোতে আমি বের করব। তাহলে আমাকে কি করতে হবে, অটো সামে গিয়ে সামে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন টোটাল নাম্বারটা আমি এখানে পেয়ে যাচ্ছি, যে এই টোটাল যে নাম্বারটা আছে এই নাম্বারগুলোর ভ্যালু কত, এটার ভ্যালু কত, এটার ভ্যালু কত, এটার ভ্যালু কত, সে টোটাল ভ্যালুটা আমি এখানে পেয়ে যাচ্ছি। সো এখানে একটু নাম্বার দিয়ে আমি জাস্ট একটু ডিফাইন করতে চাই। সো দেখেন এখানে যতগুলো ভ্যালু আছে সবগুলো কিন্তু এই সেলগুলোর নাম্বারের ভ্যালু, হ্যাঁ, টোটাল একটা ভ্যালু আমরা এখানে পেয়ে গেছি। এরপরে আমি আরেকটা বিষয় দেখিয়ে দিই, এটা হচ্ছে সাম। দেন এখানে আরেকটা আপনি চাইলে করতে পারবেন, সরি, টোটালের পরে আমাদের আছে অ্যাভারেজ। লাইক অ্যাভারেজ ভ্যালুটা আমরা বের করতে চাচ্ছি, তাহলে আমরা এখানে অ্যাভারেজ নিয়ে নিই, AVRAG অ্যাভারেজ। সো অ্যাভারেজ নেওয়ার জন্য টোটাল নাম্বারটাকে এভাবে প্রথমত আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট এই পর্যন্ত আমরা করব, হ্যাঁ। যে ভ্যালুগুলো আমি কাউন্ট করব জাস্ট সেই ভ্যালুগুলো আমি নিব, নিয়ে জাস্ট আমি যদি এখানে অটো সামে গিয়ে অ্যাভারেজে ক্লিক করি, তাহলে দেখেন অ্যাভারেজ ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি এখানে, যে টোটাল ভ্যালু হচ্ছে অ্যাভারেজ এইটা। সো এটা অ্যাভারেজ, এটা অ্যাভারেজ আছে, এটা অ্যাভারেজ, যেহেতু প্রত্যেকটা নাম্বার সেম যার কারণে অ্যাভারেজটা সেম দেখাচ্ছে। যদি একটু ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার থাকতো তাহলে একটু চেঞ্জ আসছে। তো এরপরে আমরা আরেকটা বিষয় দেখিয়ে দিই, একটু এখান থেকে না বুঝিয়ে আমি একটু ডাটাটা আর একটু চেঞ্জ করে দিই, যেটা আপনার বুঝতে সুবিধা হলো। লাইক এখানে 1 নাহলে কিছু ভ্যালু আমি বসিয়ে দিই, ওকে। সো ওকে ভিউয়ার্স, সো এখানে আমরা যেটা বের করব সেটা হচ্ছে একটা টেবিল। সো আমরা এই টেবিলকে এবার সাজিয়ে নিই। সো আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে টোটাল 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 অ্যাভারেজ, ম্যাক্সিমাম, ম্যাক্স, মিন, কাউন্ট, ওকে। সো এই কয়টা ফাংশনের ব্যবহার আমি আজকে দেখিয়ে দেবো। সেটা হচ্ছে এগুলো কাজকে, যেমন টোটাল আমি চাচ্ছি এই সেলে এই কলামের যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালু সামেশন বের করব। তাহলে আমি এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে জাস্ট অটো সামে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু সেটা আমি পেয়ে যাচ্ছি। বাট আমি যদি সবগুলোকে ধরে অটো সামে ক্লিক করি, তাহলে দেখেন সবগুলো কলামের ভ্যালুগুলো চলে আসছে। এরপরে যদি আমি একটু চাই যে এখান থেকে একটু ম্যাক্সিমাম ভ্যালুটা আমি বের করব, সো ম্যাক্সিমাম ভ্যালুটা চাচ্ছি বা অ্যাভারেজ ভ্যালুটা চাচ্ছি, তাহলে অ্যাভারেজ ভ্যালুটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেন আমরা এখানে আরেকটা ভ্যালু নেই, যে ম্যাক্স নাম্বার কোনটা বা কাউন্ট নাম্বার কোনটা আছে, প্রত্যেকের 4টা করে নাম্বার আছে, এটা এখানে বের করব না। এটার জন্য আমি আলাদা করে নিয়েছি। সেখানে ম্যাক্স নামে একটা ফাংশন আছে, যে ফাংশনের মাধ্যমে আপনাকে সবচেয়ে ম্যাক্সিমাম নাম্বারটা তারা বের করে দেখিয়ে দিবে।
দেন আবার এখানে আসি, এরপর আমরা মিনিমাম নাম্বারটা বের করব। সো মিনিমামের মাধ্যমে আমরা একটা কলাম থেকে যে নাম্বারগুলো মিনিমাম আছে সেগুলো বের করে দিবে। দেখেন আপনার ইজিলি কিন্তু কাজগুলো অনেক সহজ করে দিচ্ছে ক্যালকুলেশনটা। দেন আপনি এখানে কাউন্ট নাম্বারে যদি ক্লিক করেন তাহলে কাউন্ট নাম্বার সব পেয়ে যাচ্ছেন। সো ভিউয়ার্স, তাহলে আমরা একটা বিষয় দেখে নিলাম যে কোনো একটা টেবিল থেকে কীভাবে সহজ আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সরি টোটাল, অ্যাভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম এবং কাউন্ট নাম্বারগুলো পেয়ে যাই। ঠিক আছে, ওকে, এটা প্রসেসটা অনেক সহজ, যেটা আপনারা করতে পারবেন। অথবা এটা আরেকটা প্রসেসও করা যায়, লাইক আমি যদি ইকুয়াল দিয়ে আমি একটু দেখিয়ে দিচ্ছি, সাম, SUM, সাম লিখে ট্যাব চাপবেন। ট্যাব চাপার পর একটা ব্র্যাকেট ক্লোজ, ওপেন ব্র্যাকেট আসবে, দেন এখান থেকে ক্লিক করে ইন্টার বাটনে চাপলেই আপনার সেম রেজাল্টটা পেয়ে যাবেন। সো এইভাবে করা যায়, বাট অটো সাম থেকে আপনি করবেন যেভাবে আপনার সুবিধা হয়। ওকে, দেন এখানে এর মধ্যে আলোচনা তেমন আর কিছু নেই। সো এখানে অটো সাম থেকে আমরা দেখে নিলাম, এবং এখান থেকে আমরা ফিল্টারিং করতে পারি। হ্যাঁ, ফিল্টারিং হতে A to Z। সো এই নাম্বারগুলোকে একটু সাজিয়ে নিতে পারেন, যে শর্ট টু স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট, দেন এভাবে আপনাকে শর্ট করে নিতে পারেন। তাহলে যেটা দেখাবে এভাবে ভালোগুলো দেখিয়ে দিবে। সো আমি এটা চাচ্ছি না। ওকে, আমি এই মুহূর্তে এটা করতে চাচ্ছি না, জাস্ট এটাই থাক। ওকে, সো এরপরে এখানে আমরা ফাইন্ড নামে একটা ভ্যালু আছে, ফাইন্ডের মাধ্যমে কোনো একটা তথ্যকে খুঁজে বের করা। লাইক আমি এখানে ফাইন্ডে গেলাম, গিয়ে ফাইন্ডে যদি যাই, গিয়ে আমাকে এখানে হাজার হাজার সংখ্যা থাকতে পারে, তার মধ্যে যদি আমি 33 নাম্বারটাকে খুঁজে বের করতে চাই, তাহলে 33 ফাইন্ড নেক্সটে ক্লিক করলে 33 যেখানে আছে সেখানে আমার দেখাবে। ঠিক আছে, এবং ফাইন্ড নেক্সটে ক্লিক করেন আর কোথায় কোথায় আছে সবগুলো জায়গায় সে দেখাবে আমাকে ভ্যালুটা। আমি যদি এখানে 12 চাই, লাইক এখানে 12 যে ফাইন্ড নেক্সটে ক্লিক করলে সে 12 সংখ্যাটা আমাকে বের করে দিবে। ওকে, 12টা এখানে মিস্টেক হয়ে গেছে। সো আমরা এখানে একটা ইউনিক নাম্বার দিই, 23। 23 দিয়ে ওকে ফাইন নেক্সটে ক্লিক করলে দেখেন 23 নাম্বারটা সে আমাকে বের করে দিবে। সো ভিউয়ার্স, আশা করি আপনারা যে বিষয়গুলো দেখিয়ে দিলাম অনেকটা একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। সো এরপরের টপিকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে ইনসার্ট প্যানেল থেকে কিছু ইম্পর্টেন্ট টুলস আছে, যেগুলো চার্ট নিয়ে আমি কিছু কথা বলবো। আর এখানে চার্টের পরে আমি যেটা দেখিয়ে দেবো সেটা, হ্যাঁ, চার্ট সেকশনটা অনেক ইম্পর্টেন্ট। সো চার্ট সেকশনটা আমি একটু দেখিয়ে দেবো, এবং এখানে শেপের কিছু এবং পিকচারের কিছু ব্যবহার আছে, সেই বিষয়গুলো আমি একটু দেখিয়ে দেবো। ওকে, সো আমরা অলরেডি শুরুতে বলেছিলাম যে আমরা এক্সেলে মূলত 3 ক্যাটাগরি কাজ করে থাকি, সেটা হচ্ছে ক্যালকুলেশন এবং ডেটাবেস। আমরা ক্যালকুলেশনে কিছু কাজ করে দেখলাম, তারপর দেন আমরা ডেটাবেস কিছু টেবিল আমরা ডেটাবেস হিসেবে দেখে নিতে পারলাম। সেন থার্ড টপিক যেটা ছিল সেটা হচ্ছে আমার চার্ট। সো চার্ট নিয়ে এখন আমি কথা বলবো। তো চার্ট দেখেন, চার্ট আমরা মূলত কোথায় ব্যবহার করি, মূলত ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে। হ্যাঁ, ধরেন আমি কোনো একটা মাসের রিপোর্ট তৈরি করলাম, সেই রিপোর্টটাকে আমি চাচ্ছি যে একটু গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করার জন্য, সেক্ষেত্রে অবশ্যই চার্টটা কিন্তু আমার প্রয়োজন হয়। লাইক ধরে নিচ্ছি যে আমি কোনো একটা স্টুডেন্ট একটা রেজাল্ট প্রকাশ করব, লাইক একটা স্টুডেন্ট নেম হচ্ছে নেম, দেন এখানে আমরা দিচ্ছি সাবজেক্ট, নেম দিয়ে দিচ্ছি, লাইক আমি এখানে দিয়ে দিচ্ছি মার্কস, বাংলা, ইংলিশ, ম্যাথ, দেন এখানে আমরা দিচ্ছি এখানে ফিজিক্স। ওকে, সো আমি এখানে দিয়ে দিচ্ছি মিস্টার করিম। ওকে, সো এটা ভ্যালু, এটা ভ্যালু, লাইক এটা, লাইক এখানে 35। সো এই ভ্যালুটা পেয়েছে। সো তো আমি এই যে ডাটাটা আছে, এটা একজনের একটা ডাটা, আমি চাচ্ছি এই ডাটাকে একটু গ্রাফিক্যালি প্রেজেন্টেশন করার জন্য, একটা রিপ্রেজেন্ট করার জন্য। হ্যাঁ, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, চার্ট ব্যবহার করতে হবে। সো চার্ট ব্যবহার করার জন্য এখানে অনেকগুলো চার্টই আছে, যেমন রিকমেন্ডেড যে চার্টগুলো আছে দেখেন, আমি যদি এখানে এই চার্টগুলো ব্যবহার করি তাহলে এখানে আমি সহজেই তার ডেটাগুলো প্রেজেন্ট করতে পারবো। লাইক এখানে পাই চার্ট আছে, এখানে ক্লাস্টার চার্ট আছে, এখানে আপনার ক্লাস্টার বার চার্ট আছে। হ্যাঁ,
সো আমি এটা নেই, এটা দিয়ে যদি ওকে বাটনে ক্লিক করে দেখেন, সেটা ডাটাকে সুন্দর করে প্রেজেন্ট করে দিচ্ছে। এবং এখানে আপনি কিছু তথ্য দিতে পারবেন, লাইক এখানে ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, সো এখানে কিছু তথ্য আপনি যোগ করতে পারবেন, লেআউটগুলো পরিবর্তন করতে পারবেন, কোথায় কোন মার্কস পেয়েছে সে বিষয়গুলো এখানে যোগ করে দিতে পারবেন। সো একটা চার্টে আমরা কয়েকটা বিষয় দেখে থাকি যে একটা চার্টে কি কি বিষয় থাকে। সো একটা চার্টে আপনি লিজেন্ড নামে একটা বিষয় পাবেন। লিজেন্ডটা হচ্ছে এই পাশে যে ডেটাগুলো সেইটা। দেন এখানে আপনি ডেটা টেবল, ডেটা টেবল হচ্ছে এই যে এখানে যে ডেটাগুলো আমার প্রেজেন্ট করা হচ্ছে সেই ডেটা, এবং টাইটেলস। সো এটা হচ্ছে চার্ট টাইটেলস। সো আমি এখানে নাম, এখানে ডাটা, এবং এখানে তার মার্কসগুলো আপনি পেয়ে গেলেন। সো এখানে অনেকগুলো ওয়েতে আপনি জাস্ট প্রেজেন্ট করতে পারবেন আপনার ডাটাগুলো। লাইক আমি এটাতে এভাবে ভ্যালুটা আমরা ডিফাইন করে দিতে পারি, যে কোন সাবজেক্টে সে কত পার্সেন্ট ভ্যালু পেয়েছে সে ভ্যালুটা আমরা এখানে দিতে পারি। ওকে, সো এখানে আমরা চার্ট ডিফাইন করে দিতে পারি, এখানে লিজেন্ড দিতে পারি। হ্যাঁ, সো এখানে দেখেন একটা ডাটাকে যদি আপনি প্রেজেন্ট করতে চান তাহলে আপনি কিন্তু এভাবে চাইলে সহজে প্রেজেন্ট করতে পারেন। ওকে, সো এরপরে যদি আমরা কোনো বড় ধরনের কোনো ডেটা নিয়ে কাজ করি, লাইক আমি ধরেন একটা মাসের একটা কোম্পানি বা একটা বছরে কোথায় কি পরিমাণ উৎপাদন হয়েছে, হ্যাঁ, সেই বিষয়গুলো যদি আমরা প্রেজেন্ট করতে চাই, সেটাও কিন্তু আমাদের চার্টের মাধ্যমে প্রেজেন্ট করতে হয়। সো চার্টের মাধ্যমে যদি একটু আমরা প্রেজেন্ট করি, লাইক আমি এখানে যাচ্ছি, ধরেন জানুয়ারি, ফেব্রুয়ারি, লাইক আমরা এখানে ভ্যালুটা নিয়ে নিই। সো আমি চাচ্ছি 3 মাসে বা জুন মাস পর্যন্ত যে রিপোর্টগুলো আছে সেগুলো নেওয়ার জন্য। সো এখানে এরিয়া সিলেক্ট করে দিই, লাইক এখানে এরিয়া ঢাকা, রাজশাহী, চিটাগং, চিটাগং, CHI, চিটাগং, দেন এখানে আমরা খুলনা দিতে পারি, খুলনা। ওকে, সো এখানে কিছু ভ্যালু আমরা এন্ট্রি করে দিই, লাইক এখানে এত ভ্যালু, এখানে এই পরিমাণ ভ্যালু, এখানে এই ভ্যালু, এখানে এটা, সো এখানে এই ভ্যালু। প্রথমে আমি এখানে কোনো একটা ভ্যালু বসিয়ে দিই, ম্যাক্সিমাম অনেকগুলো ভ্যালু। Okay, now complete here. So এখানে একটা ভ্যালু আমরা বসিয়ে দিই। সো দ্যাটস গুড। আমরা এখানে যে বিষয়টা প্রেজেন্ট করব সেটা হচ্ছে ধরেন আমি একটা সেলসম্যান, ধরুন আপনার একটা কোম্পানি আছে, সো কোম্পানিতে আমার 4টা এরিয়াতে আমি আমার প্রোডাক্টগুলো সেল করে থাকি। তো কোন মাসে কোথায় কী পরিমাণ সেল হয়ে থাকে সে বিষয়ে একটা রিপোর্ট, আমি একটা সামারি তৈরি করতে চাচ্ছি। তো এটার জন্য আমাকে যে কাজটা করতে হবে যে প্রথমত এই ভ্যালুগুলো আমাকে নিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু অলরেডি 2টা অক্ষ আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে আমার এটাকে আমরা বলে থাকি এক্স অক্ষ, এটাকে আমরা বলে থাকি ওয়াই অক্ষ। সো এই ক্যাটাগরির যে ডাটাগুলো আছে এগুলোকে প্রেজেন্ট করার জন্য আমি যদি চার্টে যাই, ইনসার্টে গিয়ে আমরা চার্টে যাই, চার্টে গিয়ে সে দেখেন আমাকে অনেকগুলো ডেটা সে দিচ্ছে, অনেকগুলো রিকমেন্ড করতেছে আপনি এই ডেটাগুলো প্রেজেন্ট করতে পারবেন। সো আমি এখানে যে কোনো একটা ডেটা নিয়ে জাস্ট আমি প্রেজেন্ট করতে পারি আমার ডেটাগুলো। সো আমি এটা নিতে পারি, এটা নিতে পারি, যেটা ইচ্ছা আপনার সেটা আপনি নিতে পারেন। ওকে, সো আমি এটা নিলাম। সো এখানে কি বোঝানো হচ্ছে, লাইক আমি এটাকে একটু নিচে নিয়ে আসি, এটাকে একটু সাইডে নিয়ে যাই, সো এটাকে এখানে নিয়ে যাই। ওকে,
সো দেখেন ভিউয়ার্স, এখানে আমার যে ভ্যালুটা আছে, এখানে মান্থ, এখানে ভ্যালুগুলো দেওয়া আছে, যে যেটা দেওয়া আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন। দেন এখান থেকে আমাদের কিছু ভ্যালু দেওয়া আছে। সো এই ভ্যালুগুলো আপনি এইভাবে প্রেজেন্ট করতে পারেন যে কোথায় কী পরিমাণ কী ভ্যালুটা উৎপাদন হয়েছে, এবং এখানে কালার মার্কস দেওয়া আছে। যেমন এখানে ঢাকার ভ্যালুগুলো ব্লু কালার, এখানে অরেঞ্জ কালার, এখানে অ্যাশ কালার দেওয়া আছে, তো এখানে ইয়েলো কালার দেওয়া আছে। ইয়েলো খুলনার যে কালারগুলো আছে সেগুলো ইয়েলো কালার। সো মে মাসে দেখেন একদমই কম ভ্যালু আছে। সো মে মাসের ভ্যালুগুলো কিন্তু একদমই দেখা যাচ্ছে কম সব জায়গাতেই। তো বাকি জায়গাগুলোতে যে ভ্যালুগুলো আছে সেগুলো মোটামুটি ভালো আছে। ঠিক আছে? ওকে। সো এটা চাইলে আপনি কিন্তু একদমই যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা এভাবে প্রেজেন্ট করতে পারি। চাইলে এখান থেকে যখন আমরা চার্ট ডিজাইন সেকশনে আসবো তখন দেখেন এখানে কিছু বিষয় আছে। সো এখানে আরও কিছু বিষয় অ্যাড করতে পারেন। কী কী বিষয় অ্যাড করতে পারবেন সেটা এখানে প্লাস সাইনে গিয়ে এখানে দেওয়া থাকে। যেমন এক্স অ্যাক্সিস আমরা অ্যাড করতে পারবো। এক্স অ্যাক্সিসে কী দেওয়া আছে, যে এইগুলো কী দেওয়া আছে, হ্যাঁ। দেন আমরা এই যে এক্সেস টাইটেল, যেমন এখানে কী ভ্যালুগুলো দেওয়া আছে আমরা এখানে জাস্ট চেঞ্জ করে দিতে পারি ইজিলি। সো এখানে আমরা চেঞ্জ করে দিলাম। এগুলো হচ্ছে ভ্যালুজ আছে, এগুলো হচ্ছে মান্থ। সো এখানে ভ্যালু বিএ ভ্যালু, দেন আমরা এখানে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে মান্থ, MINTH মান্থ। সো এগুলো হচ্ছে মান্থ। সো এগুলো আমরা এভাবে ডিফাইন করে দিতে পারি, এবং এখান থেকে আরও কিছু বিষয় আপনি যোগ করতে পারেন, যেমন ডেটা লেভেল যোগ করতে পারেন। সো এখান থেকে আপনি ডেটা লেভেলস যোগ করতে পারেন। এখানে অনেকগুলো অপশনই আছে, আপনি এগুলো আরও ব্রিফলি আলোচনা করতে পারেন। সো ভিউয়ার্স, সো এই চার্টগুলো মূলত যে কাজগুলো হয়ে থাকে চার্টগুলোর মাধ্যমে এভাবে ডাটা আপনি প্রেজেন্ট করতে পারবেন। সো অনেকগুলো চার্টই আছে। সো এই চার্টগুলো একটু আপনি এখান থেকে ভালো করে দেখবেন যে কোন চার্টে আপনার জন্য প্রিফারেবল। সো সে চার্টগুলো আপনি এখানে লাইক সেট করতে পারবেন। ঠিক আছে? ওকে। সো এখানে ফরম্যাট নামে একটা সেকশন আছে। ফরম্যাটের কিছু কাজ আছে, যেমন আমরা ফরম্যাট থেকে কিছু স্টাইলিশ নিতে পারি, এখান থেকে কিছু নাম, ডেটার যে কালার ইয়েগুলো, অর্থাৎ ফন্টের যে কালারগুলো এখান থেকে আমরা পরিবর্তন করে দিতে পারি। ঠিক আছে? সো অনেকগুলো বিষয় আছে, এগুলো একটু আপনারা অ্যানালাইসিস করে করে বের করতে হবে। সো আপনারা আমি যে বিষয়টা শুধু সোর্সটা দেখিয়ে দিচ্ছি যেন আপনাদের ক্ষেত্রে হেল্প হয়। এরপরে তাহলে আমরা টোটালি পেয়ে গেলাম দুইটা বিষয়, যে আমরা চার্টের কীভাবে ডাটাগুলো প্রেজেন্ট করতে হয়, এবং চার্টের ক্যাটাগরি আছে সেই চার্ট, এবং আমরা এখানে চার্টের ভিতরে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি পাবেন। যেমন এখানে স্ক্যাটার আছে, পাই চার্ট আছে, হ্যাঁ, অনেকগুলো চার্টই পাবেন। সো অবশ্যই প্রত্যেকটা চার্টকে আপনি এভাবে অ্যানালাইসিস করে করে নিতে পারেন। এখানে ক্লাস চার্ট পাবেন, লাইন চার্ট আছে। যেমন এই ডেটাগুলো আপনি আমার অ্যাপ্লিকেশন সাপোর্ট করতেছে বা রিকমেন্ড করতেছে, আপনি এই ডেটার ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারেন, হ্যাঁ। সো এগুলো আপনি ইউজ করে করে দেখবেন। ওকে ভিউয়ার্স, তাহলে আমি আর এখানে লেন্দি করতেছি না। সো আজকের টিউটোরিয়ালটা আমি এ পর্যন্তই ক্লোজ করতে চাচ্ছি। সো যেহেতু আমাদের ভিডিও টাইমটা অনেক লেন্দি হয়ে গেছে, আর আরেকটা বিষয় আমি বলে রাখি যে আমার যে টিউটোরিয়ালটা ছিল এটা সম্পূর্ণ তিনটে বিষয়ের উপর আমি আলোচনা করেছি। প্রথমত হচ্ছে চার্ট নিয়ে, এক্সেলের যে বেসিক বিষয়গুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি। সেকেন্ড হচ্ছে ডেটাবেজের কিছু কাজ আমি করেছি। ডেটাবেজটা কী জিনিস এবং ডেটাবেজের ডাটাগুলো কীভাবে রাখতে হয়, টেবিল আকারে রাখতে হয়, সে বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। এবং সেই সাথে আমি কিছু টপিক নিয়ে আলোচনা করেছি, যেমন মান্থলি রিপোর্টের ক্ষেত্রে যোগ বিয়োগ ক্যালকুলেশন আপনি কিভাবে করবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দিয়েছি। এবং থার্ড যে টপিক ছিল সেটা হচ্ছে চার্ট, এই চার্ট নিয়ে আমি কথা বলেছি। সো ওভারভিউ আমি এই তিন ক্যাটাগরি কাজই আপনি এক্সেলে করতে পারবেন। আর এই টিউটোরিয়ালগুলো আমি আশা করি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, এবং আপনারা একটু কাইন্ডলি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? তো সে পর্যন্ত ভালো থাকবেন। আর আমি পরবর্তী টিউটোরিয়ালটা অবশ্যই যে টিউটোরিয়ালটা আমি রেডি করতেছি সেটা হচ্ছে যে এক্সেসের উপরে আপনারা পাবেন। সো আমি শুরুতেই বলেছি আমি টোটাল অফিস প্রোগ্রামের উপর 4টা টপিক নিয়ে আলোচনা করব। 4টা প্রোগ্রামে একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, যেটা আমি অলরেডি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এবং আজকে যে টিউটোরিয়ালটা ছিল সেটা হচ্ছে এক্সেলের উপরে আমি কমপ্লিট করলাম।
দেন নেক্সট যে টিউটোরিয়ালটা থাকবে সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেস। সো এক্সেসের উপর আমি একটা ওভারভিউ দেওয়ার, কমপ্লিট একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করবো, দেন তারপরে পাওয়ার পয়েন্ট নিয়ে আমি কথা বলবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফিজ।